Ranikganj. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। কাস্টমার বিল পেমেন্ট করে চলে যেতেই নিজের কাউন্টার ছেড়ে বেরিয়ে পড়ে অরিন্দম। ওর মন এখন সিগারেটে সুকটান দেওয়ার জন্য ছটফট করছে। দক্ষিণ কলকাতায় অবস্থিত হেরিটেজ মলে একটা ইলেকট্রনিক্সের দোকানে সামান্য সেলসম্যানের চাকরি করে সে। প্রচুর টার্গেট ওরিয়েন্টেড কাজ, মাইনেও যৎসামান্য। টার্গেট পূরণ করতে পারলে ভালো, কিন্তু না পূরণ করতে পারলে কর্তৃপক্ষের কাছ থেকে জুটবে চরম গঞ্জনা। প্রথম কয়েকটা মাস খুব খারাপ লাগতো তার, এখন যদিও সবকিছুই গা সওয়া হয়ে গেছে। অরিন্দম ঘড়িতে সময় দেখল, সন্ধে 6:30 বাজে। 15 মিনিটের মধ্যে নিজের জায়গায় ফিরে আসতে হবে, নইলে স্টোরের ম্যানেজার গালমন্দ করবে। কিন্তু তার যে 15 মিনিটের বেশি সময় লাগবে সেটা অরিন্দম বেশ ভালো করেই জানে। সব নষ্টের গোড়া এই হেরিটেজ মল, পুরোটাই নো স্মোকিং জোন, কোথাও একটু শান্তিতে সিগারেট খাওয়ার জো নেই। মলের সিকিউরিটি এসে ধরবে, সঙ্গে সঙ্গে মোটা অঙ্কের ফাইন। অরিন্দমের নিজেরই হয়েছে 3 বার। তারপর থেকে এক প্রকার বাধ্য হয়ে সিগারেট খাওয়ার জন্য মল থেকে বাইরে যেতে হয়। চেইন স্মোকার হিসেবে অরিন্দমের প্রথম খুব অসুবিধে হতো, প্রচণ্ড মাথা গরম হয়ে যেত তার। কিন্তু ওই যে একটা কথা আছে না, পরিস্থিতি মানুষকে পাল্টে দেয়। অরিন্দমের ক্ষেত্রেও তাই হয়েছে। অরিন্দম বেশি কিছু না ভেবে লিফটের দিকে এগিয়ে যায়। ওদের শোরুমটা 4 তলায়, কিন্তু লিফটের সামনে বিশাল ভিড়। অরিন্দম বেশ বোঝে, লিফট করে নিচে নামতেই তার 15 মিনিট শেষ হয়ে যাবে। আর বেশি চিন্তা না করে একদম দক্ষিণ দিকের ফায়ার এক্সিট দিয়ে নিচে নামতে শুরু করে সে। এই দিকের সিঁড়িটা সবসময় বেশ ফাঁকাই থাকে, ফলে লিফট আর এসক্যালেটারের বেশি ভিড়, এই দিকে কেউ খুব একটা আসে না। অতি দ্রুত গতিতে সে সিঁড়ি দিয়ে নামছিল, কিন্তু দোতলার পৌঁছানোর ঠিক আগেই একটা দৃশ্য দেখে তার চোখ দুটো একদম স্থির হয়ে গেল। দুটো লোক সিঁড়ির একটা কোণে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কি করছে ওরা? অরিন্দম দাঁড়িয়ে পড়ে। সে দেখল একটা হুডি পরা লম্বা লোক অন্য লোকটার কলার চেপে ধরে আছে। সে বেশ বুঝতে পারে যে দুজনের মধ্যে কোনো কিছু একটা নিয়ে ঝামেলা হচ্ছে। হুডি পরা লোকটা অন্য লোকটিকে বেশ ভালো মতোই হুমকি দিচ্ছে। অরিন্দম মনে মনে ভাবে, এখন আমার কি করা উচিত? মলের গার্ডদের ডাকবো? হুডি পরা লোকটা যদি আক্রমণ করে? না, ওর কাছে যদি কোনো অস্ত্র থাকে তাহলে তো না, যা করতে হবে খুব সাবধানে করতে হবে। হঠাৎ হুডি পরা লোকটা একটা ভীষণ ঘুষি কষায় অন্য লোকটার মুখে। অস্ফুট আর্তনাদ করে ওঠে অন্য লোকটি, কিন্তু হুডি পরা দানব তাতেও ক্ষান্ত হয় না। অপর মানুষটিকে মাটিতে ফেলে তার বুকে পেটে লাথি মারতে শুরু করে সে। এই কি হচ্ছে এটা, কি সব? স্থানকাল পাত্র ভুলে চিৎকার করে ওঠে অরিন্দম। হুডি পরা লোকটা চমকে গিয়ে তাকায় পিছনের দিকে। অরিন্দম লক্ষ্য করে লোকটার মুখ মাস্ক দিয়ে ঢাকা, চোখ দুটো শুধু দেখা যাচ্ছে, চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে। অরিন্দম অসীম সাহসে এগিয়ে যায় হুডি পরা লোকটার দিকে। লোকটা ওকে আসতে দেখে সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে নেমে পালায়। অরিন্দম দ্রুত সিঁড়ি দিয়ে নেমে মাটিতে পড়ে থাকা ব্যক্তির কাছে বসে পড়ে। লোকটাকে অরিন্দম বেশ ভালোভাবেই চেনে। লোকটা সোশ্যাল মিডিয়ায় ফুড ব্লগিং এর ভিডিও করে বেশ জনপ্রিয়। অরিন্দম মনে মনে ভাবে, কি যেন নাম লোকটার? হ্যাঁ, মনে পড়ছে, রোহন নন্দ, রাইট। বাঙালির ক্ষুধা নামক একটা ফুড ব্লগিং চ্যানেল আছে, ঠিক। ইউটিউবের নামটা চ্যানেলে দেখেছি, প্রায় 6 লাখের উপর সাবস্ক্রাইবার। কোনো কিছু না ভেবে অরিন্দম রোহনের গায়ে হাত দেয়। ওর মুখ থেকে আঘাতের জন্য গল গল করে রক্ত বেরোচ্ছে। শরীরের টেম্পারেচারও একটু বেশি মনে হলো অরিন্দমের।
অরিন্দম হঠাৎ দেখে লোকটা কাঁপতে শুরু করেছে। সে নিজের মনে বলল, এ কি, রোহনের খিঁচুনি শুরু হলো কেন? ভাবগতিক তো ভালো লাগছে না। অরিন্দম সঙ্গে সঙ্গে সামনের বন্ধ দরজা খুলে চলে গেল মলের দোতলায়। সৌভাগ্যক্রমে তখনই তার সামনে দুজন সিকিউরিটি গার্ড ছিল। গার্ড দুটো অরিন্দমের হাতে রক্ত দেখে চমকে গেল। কি হয়েছে স্যার? আপনার হাতে রক্ত কেন? অরিন্দম খেয়াল করল ওর হাতে রোহনের রক্ত লেগে আছে। সে কোনো রকমে বলল, একটা লোক আহত হয়ে সিঁড়ির কাছে পড়ে আছে, ওকে ভীষণ বাজেভাবে কেউ মেরেছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, কুইক। সিকিউরিটি গার্ডগুলো অরিন্দমের কথায় অবিশ্বাস করে না। তারা দুজনে অরিন্দমের পিছন পিছন ওই দক্ষিণের এক্সিট দিয়ে সিঁড়ির কাছে যায়। তখনও মাটির উপরে ওই একই রকমভাবে পড়েছিল রোহন। একজন সিকিউরিটি গার্ড এগিয়ে গিয়ে তার পালস দেখে। সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে যায় তার মুখ। অন্যজন নিজের ওয়াকিটকি দিয়ে খবর দেয় মলের মেন সিকিউরিটি অফিসার রাহুল কুমারকে। তিনিও সঙ্গে সঙ্গে চলে আসেন সেই দক্ষিণের ফায়ার এক্সিটের সিঁড়িতে। রোহনের গায়ে হাত দিয়ে তিনিও বেশ চমকে ওঠেন। শিগগিরই ডাক্তারকে খবর দাও, আর সাথে পুলিশকেও। ব্যাপারটা আমার মোটেই ঠিক মনে হচ্ছে না। সিঁড়ির মুখে একটা ছোটখাটো ভিড় জমে গেছে। সবাই উঁকি ঝুঁকি মেরে কি ঘটেছে সেটা দেখবার চেষ্টা করছে। রাহুল কুমার মলের বাকি সিকিউরিটিদের লোকটির জায়গাটা ঘিরে রাখতে বলে। তিনি বেশ ভালো করেই জানেন যে মলের মধ্যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে শেষ পর্যন্ত তার চাকরি নিয়েও টানাটানি করবে। সেটা তিনি কোনো মতেই হতে দিতে চান না। তার টিমের লোক একজন ডাক্তারকে জোগাড় করে নিয়ে আসে। তিনি রোহনের গায়ে হাত দিয়ে বলে ওঠেন, এ তো মারা গেছে। মারা গেছে? অরিন্দম থপ করে মাটিতে বসে পড়ে। তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। মানুষ যতই নিউজ পেপারে টিভিতে খুনের খবর পড়ুক না কেন, চোখের সামনে কাউকে খুন হতে দেখলে তাদেরও বোধহয় অরিন্দমের মতোই দশা হবে। অরিন্দম বারবার নিজের হাতের দিকে তাকাচ্ছিল। এখনো তার হাতে রোহনের রক্ত লেগে রয়েছে। মনে মনে বলে, এই তো 5 মিনিট আগেও লোকটা বেঁচে ছিল, এইটুকু সময়ের মধ্যে এখন কি হবে? পুলিশকে তো খবর দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ওরাও এসে পড়বে। আচ্ছা আচ্ছা, আমার কথা বিশ্বাস করবে তো? আমাকে খুনি যদি ভাবে, আমায় কি জেলে নিয়ে যাবে? ভয় ভাবনায় অস্থির হয়ে অরিন্দম নিজের মুখ দুহাত দিয়ে ঢেকে ফেলে। কি কক্ষণে যে সিগারেটটা খেতে নিচে নেমেছিলাম সিঁড়ির ওখানে। ধুর! রবীন্দ্র সরোবর মেট্রো থেকে গড়িয়াহাট পৌঁছতে সময় লাগে বড়জোর 7 থেকে 8 মিনিট। কিন্তু মিনিট 20 হয়ে গেল। ট্রাফিক সিগন্যাল এখনও সবুজ হওয়ার নামই নিল না। দিলীপ গাড়ির ড্রাইভিং সিটে বসে চারিদিকটা ভালোভাবে লক্ষ্য করতে লাগলেন। চারপাশে লম্বা লম্বা গাড়ি লাইন। সবাই বেশ বিরক্তি সহকারে সিগন্যালের দিকে তাকিয়ে রয়েছে। মাঝে মাঝে মনের সুখে ট্রাফিক পুলিশদের বেশ করে গালমন্দ করছে। কিছু বাইক এদিক ওদিক দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওরাও গাড়িগুলোর মাঝে বেশ বাজেভাবেই ফেঁসে গেছে। এখন ওদের এগোনো বা পিছনো কোনো দিকেই যাওয়ার উপায় নেই। ওদের অবস্থাও ঠিক নিজেদের জালে জড়িয়ে পড়া অপরাধীদের মতন। দিলীপ নিজের মনেই হাসলেন। আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে টিভিতে মঙ্গল গ্রহ নিয়ে একটা বিশেষ তথ্যচিত্র দেখার ইচ্ছে ছিল তার, কিন্তু সব প্ল্যানই মাঠে মারা গেল। হেরিটেজ মলে নাকি একটা অদ্ভুত খুন হয়েছে। ওপর মহলের আদেশ লালবাজার কেসটা লোকাল থানার কাছ থেকে টেক ওভার করুক। তাই অগত্যা ছাই ফেলতে ভাঙা কুলো সেই দিলীপ। দিলীপের মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল মনোরঞ্জন দেব, লালবাজারের বর্তমান পুলিশ কমিশনার। ভূতপূর্ব পুলিশ কমিশনার সুব্রত ঠাকুরের বরখাস্তের পর তার স্থান এই মনোরঞ্জন দেবী নিয়েছেন। দিলীপ নিজের নামের মাহাত্ম্য বজায় রেখে ওপর মহল তথা নেতা নেত্রীদের মনোরঞ্জন করে বেড়ান তিনি। আর পাবলিক প্রেসের সামনে সব সময় ঠেলে দেন দিলীপকে। নিজের হাত সবসময় পরিষ্কার রাখতে পছন্দ করেন তিনি। সমাজের নোংরা সাফ করার জন্য দিলীপ তো আছেই। পুলিশ কমিশনার আবার আমাকে ফোন করছে কেন? কল রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে ভেসে এলো ওনার কণ্ঠস্বর। হ্যালো, হ্যাঁ দিলীপ, তুমি কি পৌঁছে গেছো ওখানে? না স্যার, এখনো রাস্তায় আছি, খুব জ্যাম, 10-15 মিনিট দেরি হবে। আরে কি করছো কি তুমি? ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছো না? সেলিব্রিটি মারা গেছে ওই হেরিটেজ মলে, পুরো সোশ্যাল মিডিয়ায় নিয়ে তোলবার। দিলীপের ভ্রু কুঁচকে ওঠে। ওনার কাছে মার্ডার ভিকটিমের ব্যাপারে কোনো ইনফরমেশন ছিল না। শুধু এটুকু খবর পেয়েছিল যে মলের দক্ষিণ দিকের ফায়ার এক্সিটে একজনের সন্দেহজনক মৃত্যু হয়েছে। লোকাল থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে রেখেছে। এছাড়া বেশি কিছু তিনি জানেন না।
স্যার চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি হেরিটেজ মলে পৌঁছচ্ছি। ময়ূর বোধহয় এতক্ষণে পৌঁছেও গেছে। ও নিশ্চয়ই এতক্ষণে প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছে। আমি গিয়ে দেখছি। সেই তুমি ময়ূরের উপর এমন একটা কাজের দায়িত্ব দিয়েছো, ওকে একা সামলাতে পারবে সবকিছু? তুমি যত তাড়াতাড়ি পারো চলে যাও ওই মলে। সোশ্যাল মিডিয়ায় এর মধ্যে মৃত ব্যক্তির ফটো ভাইরাল হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে পাবলিক তো আমাদের তুলোধনা শুরু করবে। হ্যাঁ স্যার, আমি দেখছি। হ্যাঁ বলে দিলীপ ফোনটা কেটে দেন। তারপর নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লগ ইন করেন। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টটা খুলতে বাধ্য হয়েছেন নিজের ভাগ্নির চাপে। প্রোফাইলে শুধুমাত্র একটা ডলফিনের ছবি লাগানো, এছাড়া নিজের সম্বন্ধে অন্য কোনো ইনফরমেশন তিনি দেননি। সার্চ বারে হ্যাশট্যাগ হেরিটেজ মল মার্ডার লিখে সার্চ করলেন তিনি। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো অনেকগুলো ছবি, সবটাই ক্রাইম সিনের। একটা নীল শার্ট পরা ছেলে মেঝেতে উপুর হয়ে পড়ে আছে, তার দেহটাকে ঘিরে আছে পুলিশ। ছবির নিচে লোকে কমেন্ট করেছে ভিকটিম নাকি বিখ্যাত ফুড ব্লগার, ফুড ক্রিটিক রোহন নন্দ। বাঙালির ক্ষুধা বলে একটা চ্যানেল আছে, প্রায় 6 লক্ষের বেশি সাবস্ক্রাইবার। মোট কথা, এই ফুড ব্লগিংয়ের দুনিয়ায় সে একজন আইকন। তার অপমৃত্যুতে সবাই বেশ ব্যথিত। ট্রাফিক সিগন্যাল ততক্ষণে সবুজ হয়ে গেছে। গাড়ি স্টার্ট দিয়ে সোজা লালবাজারের সাইবার সেলে ফোন করলেন তিনি। এখন ডিউটিতে প্রতীকের থাকার কথা। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। প্রতীক, সোশ্যাল মিডিয়ায় হেরিটেজ মলের ভিকটিমের ছবি, ইনফরমেশন সবকিছু লিক হয়ে যাচ্ছে। কিছু একটা করো। এইভাবে চললে পুলিশ তো ঠিকমতো তদন্ত করতে পারবে না। স্যার আমি নিজে দেখে দিচ্ছি ব্যাপারটা, আপনি কিছু চিন্তা করবেন না। সোশ্যাল মিডিয়ায় কেস নিয়ে আর কোনো তথ্য প্রকাশ পাবে না স্যার। দিলীপ নিশ্চিন্ত হয়ে ফোনটা রাখলেন। ওনার গন্তব্য এখন দক্ষিণ কলকাতার হেরিটেজ মল। মলে পৌঁছানোর পর দিলীপ লক্ষ্য করলেন চারপাশে সাধারণ মানুষ, মিডিয়ার লোক মিলে বেশ একটা জটলা তৈরি করছে। হেরিটেজ মল পুরোটাই এর মধ্যে খালি করে দিয়েছে পুলিশ, তাই বাইরে থেকে উৎসাহী জনগণ উঁকি ঝুঁকি মেরেই ক্ষান্ত হচ্ছে। দিলীপ গাড়ি নিয়ে সোজা মলের পার্কিং লটে চলে এলেন। মলের সিকিউরিটি পুলিশের গাড়ি দেখে কোনো রকম বাধা দিল না। গাড়ি পার্ক করে মলের সেই দক্ষিণ দিকের ফায়ার এক্সিটের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠতে লাগলেন। ঠিক দোতলার সিঁড়ির বাঁকে ঘটেছে ঘটনাটা। মৃতদেহ তখনও সেখানেই পড়েছিল, শুধু সাদা চাদর দিয়ে ঢাকা। ফরেন্সিকের লোকের সাথে ময়ূর কথা বলছিল। দিলীপকে আসতে দেখে ময়ূর এগিয়ে যায় তার দিকে। এরকম বুঝছো ময়ূর? একদম ওপেন অ্যান্ড শার্ট কেস স্যার। দিলীপ দাঁড়িয়ে পড়লেন। এক্ষুনি এই অলক্ষণে কথাটা না বললে চলছিল না তোমার? ময়ূর একটু অবাক হয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। নিজের ভ্রু কুঁচকে স্যারের কথার মর্মার্থ বোঝার চেষ্টা করে। যে কেসকে উপর দেখে যতখানি ওপেন হ্যান্ড শট বলে মনে হয়, শেষ পর্যন্ত দেখা যায় সেই কেসই সব থেকে বেশি পেঁচালো। পুলিশদের কাল ঘাম ছুটে যায় অপরাধীদের ধরতে, আবার এখানে একজন সেলিব্রিটি জড়িয়ে আছে। কথা বলতে বলতে দিলীপ মৃতদেহের উপর থেকে চাদর সরিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। রোহনের বয়স আন্দাজ 29 কি 30 হবে। বেশ সুন্দর শরীরের গড়ন, চোখ দুটো আধবোজা, মুখের একদিকে বেশ কাল শিরে পড়েছে। বোঝাই যাচ্ছে এখানেই আততায়ী ঘুষি মেরেছিল। ঠোঁট আর চোয়ালে শুকনো রক্তের দাগ। দিলীপ ঘড়ি দেখলেন। ময়ূরের রিপোর্ট অনুযায়ী ঘটনাটা ঘটেছে 6:30 থেকে 7টার মধ্যে। এখন রাত 8টা বাজতে চলল। তিনি আবার মৃতদেহের উপর চাদর টেনে দিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। বডির সঙ্গে কি পাওয়া গেছে ময়ূর? ওই তো স্যার, মানি ব্যাগ, রুমাল, মোবাইল ফোনটা, গাড়ি আর বাড়ির চাবি, ব্যাস। দিলীপ যেন একমনে কি একটা ভেবে চলেছেন। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলেন, সিঁড়িতে উঠতে উঠতে দুটো সিসিটিভি ক্যামেরা দেখলাম। এখানেও দেখছি কোনো একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ওগুলো কি আদৌ কাজ করে নাকি শোপিস? না স্যার, সব কটা কাজ করে। আপনি কে? স্যার, এনার নাম হলো রাহুল কুমার। ইনি এই মলের চিফ সিকিউরিটি অফিসার। আচ্ছা, আপনার সঙ্গে একটু পরে কথা বলছি। ময়ূর, তুমি বলছিলে না একজনকে নাকি আটক করা হয়েছে, সে কোথায়? হ্যাঁ স্যার, অরিন্দম পাল। এই মলের 4 তলায় একটা ইলেকট্রনিক্সের শোরুমে সেলসম্যানের চাকরি করে। কোথায় সে? স্যার আমার অফিসে। মাধব স্যার ওকে ওখানেই জিজ্ঞাসাবাদ করছেন। মাধব স্যার মানে মাধব মণ্ডল, এখানকার লোকাল থানার ওসি। রকচটা স্বভাবের জন্য পুলিশ মহলে তার বেশ বদনাম আছে। দিলীপ তাকে ভালোভাবেই চেনেন। আপনার অফিস কোথায়? আমাকে নিয়ে চলুন, আর ওই সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ আমার চাই এক্ষুনি। রাহুল কুমার পথ দেখিয়ে নিয়ে যান। ওনার অফিসের কাছে এসে দিলীপ শুনতে পান মাধবের গলা। ভালোই ভালোই বলে দে রোহানন্দকে কে খুন করেছে। যদি মুখ না খুলিস না, তোর কপালে অশেষ দুঃখ আছে। দিলীপ মনে মনে বললেন,
সর্বনাশ। চট করে তিনি অফিস ঘরে ঢুকে পড়লেন। মাধববাবু এতক্ষণ ধরে ঘরের মধ্যে বুক ফুলিয়ে রাজ করছিলেন। ওনার অত্যাধিক আস্ফালনে উল্টো দিকে বসা যুবকটি ভয়ে কেঁচো হয়ে বসেছিল। দিলীপকে ঘরে ঢুকতে দেখে মাধববাবুর মুখ শুকিয়ে যায়। মাধববাবু, আপনি অনেক কাজ করেছেন, এবার আমাকে সামলাতে দিন। মাধববাবু মৃদু আপত্তি করেন। স্যার, আমি কেসটা প্রায় সলভ করে ফেলেছি। এই ছেলেটা সব জানে, কিন্তু ও কিচ্ছু স্বীকার করছে না। পিঠে লাঠির ঘা পড়লে না বাপ বাপ বলে স্বীকার করবে। ওই বলে দেবে হত্যাকারী কে। মাধববাবু, আপনি হয়তো কমিশনার সাহেবের মেসেজটা পাননি। এই কেসটার তদন্ত এখন লালবাজার করবে। লোকাল থানাকে শুধুমাত্র আমাদের সাহায্য করার কথা বলা আছে। তাই এই কেসটা আমাকে আমার মতো করে তদন্ত করতে দিন। আপনি গিয়ে আপনার কাজ করুন। দিলীপের কথা শুনে মাধব মণ্ডলের চোখ দুটো যেন জ্বলে ওঠে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান তিনি। দিলীপ উল্টো দিকে বসে থাকা যুবকের দিকে তাকান। ভয়ে তার মুখ যেন শুকিয়ে গেছে। দিলীপ কিছু বলতে যাবেন, তার আগেই সে বলে ওঠে, স্যার স্যার বিশ্বাস করুন, আমি কিছু জানি না। আমাকে মিথ্যে মিথ্যে ভাসানো হচ্ছে। আমি তো বাবা তোমাকে এখনো কিছুই জিজ্ঞেস করিনি, তুমি আগে থেকে আমাকে এসব বলছো কেন? যুবকটি চুপ করে যায়। দিলীপ আবার জিজ্ঞেস করেন, সিগারেট খাবে? অরিন্দম চমকে গিয়ে তাকায় দিলীপের দিকে। দিলীপ ময়ূরের দিকে তাকান। ময়ূর ইশারা বুঝে সিগারেট আর লাইটার জোগাড় করে আনে। স্যার, এটা তো নন স্মোকিং জোন, এখানে তো সিগারেট খাওয়া যায় না। কিচ্ছু হবে না, আমি আছি তো। অরিন্দম সিগারেট ধরিয়ে বেশ একটা সুখ টান দেয়। আগের থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সে। তোমার বাড়ি কোথায় অরিন্দম? স্যার, নাগের বাজারে। সে নাগের বাজার থেকে এত দূরে চাকরি করতে আসো? কি করব, আসতেই হয়। তোমার বাড়িতে কে কে আছেন? বাবা, মা আর বোন। বাবা 3 বছর হলো রিটায়ার করেছেন, আর বোন কলেজে পড়ে। অরিন্দম, আমার নাম দিলীপ কুমার প্রধান, আর এ হলো আমার জুনিয়র ময়ূর কুমার জানা। আমরা লালবাজার থেকে এসেছি। রোহন নন্দের খুনের তদন্ত আমরাই করব এখন থেকে। অরিন্দমের মুখ এবার কাঁদো কাঁদো হয়ে যায়। দিলীপ ময়ূরকে নির্দেশ দেন, ময়ূর, তুমি রাহুল বাবুর সঙ্গে ওই সিঁড়ির সিসিটিভি ফুটেজগুলো ভালোভাবে খতিয়ে দেখো। আমি অরিন্দমের সঙ্গে একটু একান্তে কথা বলতে চাই। ময়ূর আর রাহুল দুজনেই বেরিয়ে যায় ঘর থেকে। মুখোমুখি বসে থাকেন দিলীপ আর অরিন্দম। আজ সন্ধ্যায় কি হয়েছিল আমাকে একবার খুলে বলবে অরিন্দম? চিন্তা নেই, তুমি যদি কোনো অন্যায় না করে থাকো পুলিশ তোমার উপরে আর জ্বালাতন করবে না। অরিন্দম তাকিয়ে থাকে দিলীপের দিকে। ওর মনে এই সামনে বসা পুলিশ অফিসারটির প্রতি বিশ্বাস জন্মাতে শুরু করেছে। স্যার, আমি তো লুকিয়ে সিগারেট খাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামছিলাম, তখনই দেখলাম দুটো লোক নিজেদের মধ্যে মারামারি করছে। দুজনেই মারপিট করছিল? না স্যার, একটা লোক ছিল হুডি পরে। সে রোহনের জামার কলার ধরে একেবারে দেওয়ালের সঙ্গে প্রায় ঠেসে ধরেছিল। মনে হচ্ছিল কিছু একটা ব্যাপার নিয়ে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি চলছে। তুমি কিছু শুনতে পেয়েছিলে? না স্যার, আমি অনেকটা দূরে ছিলাম, কথা তো কিছু শুনতে পাইনি। তারপর ওই হুডি পরা লোকটা একটা ঘুষি কষালো রোহনের মুখে। সঙ্গে সঙ্গে রোহনও মাটিতে লুটিয়ে পড়ল। তাতেও লোকটা শান্তি হলো না। সে ভারী বুট দিয়ে বারবার লাথি মারলো ওর বুকে। আমি আর সহ্য করতে পারিনি, দৌড়ে গেছিলাম। আর তখনই এই লোকটা আমার দিকে ঘুরে তাকিয়েছিল। লোকটার মুখ দেখতে পেরেছিলে তুমি? না স্যার, লোকটার মুখে তো একটা মাস্ক ছিল। বুঝলাম। তারপর কি হলো? আমাকে এগিয়ে আসতে দেখে লোকটা সিঁড়ি দিয়ে পালিয়ে যায়। আমি এগিয়ে এসে দেখি রোহন নন্দর মুখ থেকে ততক্ষণে বড় বড় নিঃশ্বাস পড়ছে, রক্ত। আমি দেরি না করে মলের সিকিউরিটিদের ডাকলাম। পরে এসে জানতে পারলাম যে রোহন মারা গেছে। তুমি যখন সিকিউরিটি রাখতে চলে গেলে তখন সিঁড়িতে আর কেউ ছিল? না স্যার, কাউকেই খেয়াল করিনি। তুমি তো বললে লোকটার মুখে মাস্ক ছিল, মুখ দেখতে পাওনি। একটু ভালো করে মনে করো তো দেখি অরিন্দম, লোকটার কোনো বিশেষত্ব তোমার মনে পড়ছে কিনা। অরিন্দম ভ্রুকুঁচকে ভাবার চেষ্টা করে, তারপরেই নিজেই মাথা নাড়ে। স্যার, আমার সত্যিই কিছু মনে পড়ছে না। সব এত তাড়াতাড়ি ঘটে গেল, আমি কিছু মনে করতে পারছি না। আমি বুঝতে পারছি না স্যার। একটু শান্ত হয়ে ঠান্ডা মাথায় ভাবো, কিছু নিশ্চয়ই তোমার মনে পড়বে। স্যার। দরজা খুলে ময়ূর এসে ঢুকেছে, তার হাতে একটা ট্যাবলেট। দিলীপ অরিন্দমকে ছেড়ে বাইরে চলে আসেন। স্যার, সিঁড়ির ক্যামেরার দুটো ফুটেজ জোগাড় করেছি, এই দেখুন। স্ক্রিনের উপর একটা বিশেষ জায়গা টাচ করে ময়ূর। ফুটেজ চলতে শুরু করেছে। দিলীপ সময় দেখলেন, সন্ধে 6:40। একটা ক্যামেরায় দেখা যাচ্ছে অরিন্দম দরজা ঠেলে সিঁড়ি দিয়ে নামতে শুরু করেছে। অন্য ক্যামেরায় দেখা গেল একটা লম্বা লোক রোহন নন্দের কলার চেপে ধরেছে। সাদা কালো ফুটেজে লোকটাকে ভালো করে বোঝা যাচ্ছে না। লোকটা এবার একটা ঘুষি মারল রোহনের মুখে। রোহন সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল।
লোকটা এতেও ক্ষান্ত না হয়ে রোহনকে লাথি মারতে শুরু করলো। পর মুহূর্তেই একবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে কাউকে দেখল সে। তারপরেই রোহনকে ছেড়ে দিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। স্ক্রিনে একবার দেখা গেল অরিন্দমকে। সে তাড়াতাড়ি এসে রোহনের গায়ে হাত দিয়ে কিছু একটা দেখল। তারপর বোধহয় সিকিউরিটি ডাকতে চলে গেল। দিলীপ ভিডিওটা বন্ধ করে দিলেন। এইভাবেই তাহলে রোহন ছেলেটার হাতে রক্তটা লেগেছে স্যার। ছেলেটা মিথ্যে কিচ্ছু বলেনি, সত্যি একজন দ্বিতীয় ব্যক্তি ওখানে ছিল আর সেই লোকটাই রোহনকে খুন করেছে। দিলীপ একটু ভাবতে ভাবতে জিজ্ঞেস করলেন, আচ্ছা, অরিন্দম যখন সিকিউরিটি ডাকতে গিয়েছিল তখন ওই লোকটা আর ফেরত আসেনি তো? না স্যার, লোকটাকে ওই সিঁড়ির কোনো ক্যামেরায় দেখাই যায়নি। লোকটা মানে একেবারে যেন উবেই গেল। উবে যায়নি ময়ূর, বুদ্ধি খাটিয়ে পালিয়েছে। দিলীপ আবার অফিস ঘরের ভিতরে ঢুকে যান। পিছনে পিছনে ময়ূর। তিনি ঢুকতেই অরিন্দম বলে ওঠে, স্যার একটা জিনিস মনে পড়ল, ওই লোকটার হুডির পিছনে একটা বাইসনের লোগো ছিল। বাইসন? হ্যাঁ স্যার, লোকটা আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিল তো, তাই পিছনের হুডির ডিজাইনটা আমার চোখে পড়েছিল। সবুজ রঙের হুডির পিছনে একটা বাদামি রঙের বাইসনের লোগো। থ্যাংক ইউ অরিন্দম, তোমার দেওয়া এই ইনফরমেশনটা আমার খুব কাজে লাগবে, বুঝলে? তোমাকে একটা শেষ প্রশ্ন করব, তুমি কি রোহন নন্দকে আগে থেকে কি চিনতে? স্যার সোশ্যাল মিডিয়ার অনেক ব্লগ দেখেছি ওনার আমি। উনি তো নতুন নতুন রেস্তোরাঁয় যেতেন, ওদের খাবার ব্লগ বানাতেন। আমি ওখানেই ওনাকে দেখেছি। ওনাকে ব্যক্তিগতভাবে আমি চিনি না। ঠিক আছে অরিন্দম, তুমি ময়ূরকে তোমার বাড়ির ঠিকানা আর ফোন নম্বর দিয়ে যাও। তোমার কাছে এই মুহূর্তে আমাদের আর কিচ্ছু জানবার নেই, কিন্তু দরকার পড়লে তোমাকে আমরা লালবাজার ডেকে পাঠাতে পারি। তখন কিন্তু তোমাকে আসতে হবে, ঠিক আছে? অরিন্দম মাথা নেড়ে হ্যাঁ বলে। যতক্ষণ আমরা রোহন নন্দের খুনিকে ধরতে না পারছি ততক্ষণ তুমি এই শহর ছাড়বে না। তুমি এই কেসের কিন্তু একজন প্রত্যক্ষদর্শী। আশা করি তুমি পুলিশকে সব রকমভাবে সাহায্য করবে। অরিন্দম ময়ূরের সাথে বেরিয়ে যায়। দিলীপ একলা ঘরে বসে থাকেন। আপাত দৃষ্টিতে ওপেন অ্যান্ড শাট কেস বলে মনে হলেও দিলীপের খালি মনে হচ্ছে যে এই হত্যার পিছনে অন্য কোনো রহস্য আছে, কিন্তু কিসের জন্য ওনার মনে হচ্ছে সেটা তিনি ঠিক বুঝতে পারছেন না। ময়ূর ফিরে এলো কিছুক্ষণের মধ্যেই। এসেই সে দিলীপের কাছে আপডেট দিতে শুরু করলো। স্যার, রোহনের মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ওনার ফোনটা আমাদের সাইবার টিমকে দিয়ে দিয়েছি, ওরা লক করে সব ডেটা অ্যাক্সেস করে নেবে। এছাড়া ওদের রোহনের কল হিস্ট্রি, চ্যাট, মেসেজ সব কিছু বার করতে বলেছি। কিছু না কিছু পেয়েই যাবো স্যার। ওর ফ্যামিলিকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, রোহনের মা বাবা কেউই বেঁচে নেই। একজন দিদি আছে, সে স্বামীর সাথে চেন্নাইতে থাকে। ভাই বোনের মধ্যে বোধহয় সম্পর্ক ভালো নয়। আসতে তো স্ট্রেট মানাই করে দিল, মুখের ওপর বলেই দিল যে রোহনের সৎকার যেন আমরাই করে দিই, ওকে যেন আর জ্বালানো না হয়। স্ট্রেঞ্জ। দিলীপ সত্যি অবাক হন। দিদি নিজের ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়েও কলকাতায় আসবে না কেন? কি হয়েছিল ভাই বোনের মধ্যে? মলের চিফ সিকিউরিটি অফিসারটি এখন কোথায়? ওনাকে আমার কিছু প্রশ্ন করার আছে। উনি সিসিটিভি রুমে মলের সমস্ত সিসিটিভি ফুটেজ একত্র করে আমাদের দেওয়ার জন্য রেডি করছেন। গিরিধারী আছে ওনার সাথে। গিরিধারী সিং লালবাজারের আরেকজন জুনিয়র অফিসার। কোনো কথা না বলে দিলীপ আর ময়ূর সিসিটিভি রুমের দিকে পা বাড়ান। স্যার, একটা নিউজ আছে। কি? লোকাল থানার ওসি মাধব মণ্ডল নাকি আপনার ওপর প্রচণ্ড ক্ষেপে আছে। সবাইকে বলে বেড়াচ্ছে আপনি নাকি সবার ওপরে বসে লাঠি ঘোরান, সেই সাথে নিজের ক্ষমতা আর পদমর্যাদার প্রচণ্ড অপব্যবহার করেন। মাধব কি বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না। গলাবাজি করে আর লোকের গায়ে হাত তুলে কোনোদিন কেস সলভ করা যায় না। অপরাধীকে ধরতে গেলে আগে অপরাধকে বুঝতে হয়, ভিকটিমের ব্যাপারে সব কিছু খুঁটিনাটি জানতে হয়। সব ডেটা যদি চোখের সামনে না থাকে তাহলে তুমি সিদ্ধান্তে আসবে কি করে? সিসিটিভি রুমে ওরা দুজনে পৌঁছে গিয়ে দেখল রাহুল কুমার গিরিধারী সিংয়ের হাতে একটা হার্ড ডিস্ক তুলে দিচ্ছে। দিলীপকে দেখে গিরিধারী সেলুট্টুকে বলল, স্যার, মলে সারাদিনে ফুটেজটা নিয়ে এসেছি। এবার আমি আর সাইবার টিম পুরো ফুটেজটাকে একবার চেক করতে বসবো। স্যার, অপরাধীকে আমরা ঠিক খুঁজে বের করব। অরিন্দমের বয়ান অনুযায়ী অপরাধী সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়েছিল। তারপর আমরা জানি সে আর উপরে উঠে আসেনি। এখন সে দুটো পথ নিতে পারে। এক, ফার্স্ট ফ্লোরে নেমে ভিড়ের সঙ্গে মিশে গিয়ে মল থেকে বেরিয়ে যেতে পারে, কিংবা সোজাসুজি গ্রাউন্ড ফ্লোরের পার্কিং লটে গিয়ে সেখান থেকে সে পালাতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে আমি বলবো নিশ্চয়ই তার নিজস্ব বাইক বা 4 চাকা ছিল, সে সেটার সদ্ব্যবহার করেছে। রাহুলবাবু, এছাড়া এই মল থেকে বেরোবার অন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ স্যার,
গ্রাউন্ড ফ্লোরে পার্কিং লটে ফুড ডেলিভারি বয়দের জন্য আরেকটা বেরোনোর রাস্তা আছে। আসলে এই মলে তো প্রচুর রেস্তোরাঁ আছে, অনেক লোকেই এখান থেকে খাবার দাবার অর্ডার করেন, তাই ঝামেলার ভিড় এড়াতে ওদের জন্যই আলাদা রাস্তা করে দিয়েছি আমরা। গিরিধারী, তুমি নিশ্চয়ই জানো তোমাকে কি করতে হবে। লোকটা লম্বা, পরনে ছিল একটা সবুজ রঙের হুডি, পিঠের কাছে বাদামি বাইসনের লোগো আছে। কাজে নেমে পড়ো, কুইক, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। গিরিধারী সেলুট ঠুকে নিজের কাজ শুরু করে দেয়। রাহুলবাবু, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করার আছে। বলুন স্যার। আচ্ছা, আপনি কত বছর এই মলে কাজ করছেন? এই ডিসেম্বরে 3 বছর হবে স্যার। রোহন নন্দকে আপনি কি চিনতেন? মানে এই মলে আগে কোনোদিন দেখেছেন ওকে? স্যার, উনি তো একজন পাবলিক ফিগার ছিলেন, প্রায়ই আসতেন এই মলে। এখানকার রেস্তোরাঁর উপর ব্লগ করতেন, খাবার দাবারের রিভিউ দিতেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিভিন্ন ইভেন্টে ওনাকে ডেকে পাঠাতেন, উনি আসতেনও। এইখানে কারোর সঙ্গে ঝামেলা ঝাঁটি কোনোদিন কিছু হয়নি? স্যার, আমি সেটা তো বলতে পারবো না, আমি নিজে সেই রকম কোনোদিন কিছু দেখিনি। আপনার কি মনে হচ্ছে আজ উনি এই মলে কেন এসেছিলেন? মলে কোনো ইভেন্ট বা অনুষ্ঠান কি চলছে এই মুহূর্তে? কোনো রেস্তোরাঁ ওপেন হয়েছে? না স্যার, এই রকম তো কোনো খবর আমার কাছে নেই। হ্যাঁ, তবে একটা কথা, 5th ফ্লোরে একটা বিখ্যাত প্যান এশিয়ান রেস্তোরাঁ আছে। রোহন নন্দকে ইদানিং ওখানে অনেকবার যেতে দেখেছি আমি। দেবজ্যোতি সরকারের রেস্তোরাঁ, মানে নি নিং? হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। দিলীপ একটু প্রশ্নসূচক দৃষ্টিতে ময়ূরের দিকে তাকান। ময়ূর বলে, স্যার, প্রতি বছর ইন্টারন্যাশনাল ফুড ম্যাগাজিন সারা বিশ্বে মোটামুটি টপ 100খানা রেস্তোরাঁকে শর্টলিস্ট করে। তারপর তাদের মধ্যে চলে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। শেষ পর্যন্ত যে রেস্তোরাঁ জয়ী হয় সেটা একটা বিশাল অঙ্কের টাকা পায়। আর এই বছর ইন্ডিয়া থেকে মাত্র 2টো রেস্তোরাঁ সেই লিস্টে কোয়ালিফাই করেছে, আর তাদের মধ্যে একটা হলো এই নি নিং রেস্তোরাঁ। হ্যাঁ স্যার, আর এই কন্টেস্টে নিং নিং রেস্তোরাঁর র্যাঙ্ক এখন 30। আশা করি পরের মাসের টপ 20-তে চলে যাবে। রোহন কি তাহলে এই কন্টেস্টের জন্যই বারবার যেত এই রেস্তোরাঁতে? আপনি কি মানে আর কিছু জানেন? আমিও একদম সেইটাই ভেবেছিলাম স্যার। রোহন ভীষণ লাইমলাইটে থাকতে ভালোবাসত, তাই এই সুযোগ সে কোনো মতেই ছাড়তে চায়নি। আর অন্যদিকে দেবজ্যোতিবাবুও তেমন গম্ভীর আর মুডি মানুষ, শিল্পীরা যেরকম হয় আর কি। আর দেখুন, আমার তো মনে হয় না রোহন কোনো রকমে সুবিধা করতে পেরেছিল বলে। আচ্ছা, দেবজ্যোতিবাবুর সঙ্গে কথা বলা যাবে? না স্যার, উনি তো এখন নেই কলকাতায়। নেই? কোথায় গেছেন? ব্যক্তিগত কারণে উনি শিলং গেছেন। আগামীকাল তার কলকাতায় ফিরে আসার কথা। দিলীপ কিছু একটা বলতে যাবেন তার আগেই ময়ূরের ফোনটা বেজে ওঠে। সে কথা বলার জন্য একটু আড়ালে চলে যায়। স্যার, কালকে কি মল আবার পাবলিকের জন্য ওপেন করে দিতে পারবো? করতে পারেন, কিন্তু দক্ষিণের এই ফায়ার এক্সিটটা পুলিশ পুরো সিল করে রাখবে। আমাদের পারমিশন ছাড়া কেউ যেন এখানে না আসে। ময়ূর কাছে এসে বলল, স্যার, লালবাজার থেকে ফোন এসেছিল। ওখানে নাকি একজন মেয়ে এসে মানে প্রচণ্ড ঝামেলাঝাটি করছে স্যার, কান্নাকাটিও করছে নাকি। বলছে সে নাকি রোহন নন্দের প্রেমিকা। আপনার সাথে দেখা করতে চাইছে স্যার। আপনি কি একবার ফিরতে পারবেন? দিলীপ একটু অদ্ভুতভাবে তাকান ময়ূরের দিকে, তারপর ধীরে ধীরে বলেন, মেয়েটাকে অপেক্ষা করতে বলো, আমরা যাচ্ছি। আচ্ছা, আজ আসি রাহুলবাবু। দেবজ্যোতিবাবু কলকাতায় ফিরলে আমাকে খবর দেবেন। রাহুল কুমার মাথা নেড়ে সম্মতি জানান। ওরা দুজন বেরিয়ে আসেন মল থেকে। বাইরে লোকাল থানার ওসি মাধব মণ্ডল মুখ হাঁড়ি করে দাঁড়িয়েছিল। তাকে দেখেই দিলীপ জিজ্ঞেস করলেন, মিডিয়াকে আমার ব্যাপারে এতক্ষণে নিশ্চয়ই সব বলে দিয়েছেন? মাধব চুপ করে দাঁড়িয়ে থাকেন। একটা অ্যাডভাইস আপনাকে দিই মাধববাবু, মিডিয়ার কাছে মুখ খোলার আগে তাদের আইডি কার্ডটা একটু ভালো করে চেক করবেন। কে জানে কার খবর আপনি কাকে দিয়ে দেন। হতভম্ব অবস্থায় মাধববাবুকে দাঁড় করিয়ে রেখে দিলীপ বেরিয়ে যান। ময়ূরও যথেষ্ট অবাক হয়ে গেছে নিজের বসের আচরণে, কিন্তু সে প্রশ্ন করার সাহস পায় না। লম্বা লম্বা পা ফেলে দিলীপের কাছে পৌঁছতেই দিলীপের কথায় আবারও সে অবাক হয়। রোহন নন্দীর মৃতদেহ থেকে ওর গাড়ি আর বাড়ির চাবি পেয়েছো না? হ্যাঁ স্যার। ওই দুটো তোমার সঙ্গে নিয়ে যাও, দরকার পড়বে। রোহনের গাড়িটা নিশ্চয়ই এখন ওই মলের পার্কিং লটে আছে। গাড়িটাকে বাজেয়াপ্ত করো। গাড়িতে জিপিএস থাকলে গত 1 মাসে রোহন কোথায় কোথায় গিয়েছিল সেই সব ডিটেলস বার করো। ফরেন্সিক টিমকে পুরো গাড়ি চেক করাও। কিছু অসঙ্গতি পেলে সঙ্গে সঙ্গে আমায় রিপোর্ট করবে। ওকে স্যার। পার্কিং লটে দিলীপ নিজের গাড়ির কাছে এসে হাজির হন। তোমার কাছে রোহন নন্দের ঠিকানাটা আছে তো? হ্যাঁ আছে, কিন্তু কেন স্যার? আমরা এখন রোহন নন্দের বাড়ি যাব, সেই জন্য। এখন? কেন, কোনো আপত্তি আছে? না 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 স্যার, আপত্তি আবার কেন? আসলে রোহন তো একা থাকতো, ওর তো কোনো পরিবার বলতে কেউ একটা ছিল না। এখন ওর বাড়িতে গেলে কাউকে পাবেন না স্যার। বরং আপনি লালবাজারে চলুন,
ওর গার্লফ্রেন্ডের কাছ থেকে ওর ব্যাপারে অনেক ইনফরমেশন পাবেন স্যার। তাই নাকি? তাহলে তুমি একা লালবাজারে চলে যাও, আমি না হয় রোহন নন্দের বাড়িতে একাই যাব। না স্যার, আমি আপনাকে একা ছাড়বো না। আপনি যেখানে যাবেন আমি আপনার সঙ্গে যাব। দিলীপ গাড়ি স্টার্ট দেন, পাশে ময়ূর। ওদের গন্তব্য এখন গল্ফ গ্রিনে রোহন নন্দের বাড়ি। গল্ফ গ্রিনের একটা বহুতল বিল্ডিংয়ের 4 তলায় রোহন নন্দ একাই থাকত। গাড়ি পার্ক করতে করতে দিলীপ মন্তব্য করেন, ফুড ব্লগিংয়ে প্রচুর পয়সা দেখছি। ময়ূর আশপাশটা একবার চোখ বুলিয়ে দেখল। এখানে জমির দাম প্রচুর স্যার। এইরকম একটা জায়গাতে একটা 3 BHK ফ্ল্যাট বাড়ির দাম মিনিমাম 70 থেকে 80 লাখ টাকা তো হবেই। রোহনের মতো একজন ফুড ব্লগার 1 বছরের মধ্যে কীভাবে এই লোকালিটিতে এমন একটা ফ্ল্যাট কিনলো সেটাই ভাবার স্যার। ময়ূর এসব কিছু ভাবতে ভাবতে লিফটে দিলীপের পিছনে পিছনে ঢোকে। 4 তলায় গিয়ে লিফটটা থামল। রোহনের বাড়ির চাবিতে 4C লেখা ছিল। সেই ফ্ল্যাটের সামনে গিয়ে দিলীপ হঠাৎ থমকে যান। ফ্ল্যাটের দরজাটা খোলা। ভিতর থেকে একটা হালকা মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো ভেসে আসছে। দিলীপ আর ময়ূরের হাতে উঠে আসে সার্ভিস রিভলভার। পা টিপে টিপে প্রায় নিঃশব্দে ঘরের মধ্যে ঢোকে দিলীপ আর ময়ূর। অপরিচিত ব্যক্তিটির পিছনে দাঁড়িয়ে দিলীপ শান্তভাবে জিজ্ঞেস করেন, যা খুঁজছিলি সেটা কি পেয়ে গেছিস? আগন্তুক প্রচণ্ড চমকে ওঠে। দিলীপকে আঘাত করার জন্য সাথে সাথে নিজের ডান হাত ওপরে তোলে। দিলীপ প্রস্তুতি ছিলেন। তিনিও সঙ্গে সঙ্গে আঘাত করেন আগন্তুকের তলপেটে। আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে সে। সেই সুযোগে ময়ূর চট করে ঘরের আলোটা জ্বালিয়ে দেয়। মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে একটা 26-27 বছরের ছেলে। তার 2 হাত নিজের তলপেটে। ব্যথায় চোখ দিয়ে যেন জল বেরোচ্ছে তার। স্যার, এই ছেলেটাকে আমি রোহনের অনেক ভিডিওতে দেখেছি। ছেলেটা একটা জ্বলন্ত দৃষ্টি ছুঁড়ে দেয় ময়ূরের দিকে। তাই নাকি? তোর নাম কি? রোহন নন্দের ফ্ল্যাটে তুই কি করছিস? ছেলেটা কোনো জবাব দেয় না। আরে চুপ করে থাকিস না, রাত অনেক হয়েছে, তাড়াতাড়ি সব বলে ফেল, আমাদের হাতে কিন্তু অত সময় নেই। ছেলেটা তখনও নিজের মুখ বন্ধ করে বসে আছে। ময়ূর, এটাকে হাত করা পড়াও। আর লালবাজারে ওর যে বান্ধবী বসে আছে তারও একটু খাতির যত্নের ব্যবস্থা করো। লালবাজারে ওমেন হোল্ডিং রুমগুলো বোধহয় আছে 10-12 বছর পরিষ্কার হয় না। মশা মাছি মাকড়সা কি না কি আছে ওখানে, নিজেও জানি না। স্যার স্যার প্লিজ প্লিজ এটা করবেন না। ছেলেটার মুখে এখন রাগের জায়গায় একরাশ আতঙ্ক ফুটে উঠেছে। কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, স্যার প্লিজ আমাকে নিয়ে যা করবেন করুন, প্লিজ পিয়ালির সাথে এরকম কিচ্ছু করবেন না স্যার। বিশ্বাস করুন, ওর কোনো দোষ নাই। ও যা করেছে সব আমার কথা শুনে করেছে। সব দোষ আমার, বিশ্বাস করুন, সব দোষ আমার। দিলীপ 2 চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়েন। তারপর আস্তে আস্তে বলেন, তোর নাম কি? স্বরূপ মাইতি। আচ্ছা স্বরূপ, রোহন নন্দের খুনের পেছনে কি তোর হাত আছে? না স্যার, বিশ্বাস করুন, রোহনের মৃত্যুর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা ওকে মারিনি। তাহলে ওর মৃত্যুর পর এই নাটকটা করলি কেন? ওর ফ্ল্যাটে এসে তুই কি বা খুঁজছিলি? চাবি বা কোথায় পেলি? সব সত্যি কথা বল। একটা মিথ্যে কথা বললে তার ফল কিন্তু ভালো হবে না। স্যার আমার বাবার একটা ফটো স্টুডিও ছিল। বাবা ফটো তুলতো আর আমি ওই ভিডিওগ্রাফি করতাম, এডিট করে বেড়াতাম। ঠাকুরের দয়া আমাদের কোনো অভাব ছিল না স্যার। তারপরে হঠাৎ একদিন বাবা মারা গেল। আমি অকুল পাথারে পড়লাম। কি করব বলুন? কিভাবে বাবার ফটো স্টুডিও চালাবো কিছুই বুঝতে পারছিলাম না। তখনই আমার জীবনে হাজির হলো ওই রোহন নন্দ। তারপর কি হলো জানিস না, বলে যা। রোহন আমাকে প্রস্তাব দিল যে ওর ওই ফুড ব্লগিং চ্যানেলের জন্য একটা ভালো ক্যামেরাম্যান আর এডিটার দরকার। ও নাকি আমার কাজ দেখেছে, আমাকে ভিডিও শ্যুট করার জন্য ভালো টাকাও দেবে বলেছিল। স্যার আমি রাজি হয়ে গেলাম। ও নানা রেস্তোরাঁতে যেত, আমি ওর সাথে যেতাম, ভিডিও তুলতাম, এডিট করতাম। ও সোশ্যাল মিডিয়ায় ছাড়তো, ভালো ভিউজও আসতো স্যার। অনেক পপুলারও হয়েছিলাম আমরা, কিন্তু তারপরে সব কিছু পাল্টে যেতে শুরু করলো। তোদের মধ্যে কি হয়েছিল? ওই অত্যধিক সাফল্য পাওয়ার পরে রোহনের মাথাটা ঘুরে গেল। দিনকে দিন আরও বেশি অর্থ পিশাচ হতে শুরু করলো। টাকা ছাড়া যেন কিছুই বুঝতো না। কোথায় টাকা পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, কাদের কাছে গেলে টাকা পাওয়া যাবে, দিনরাত এইসব চিন্তা করতো। আমার সঙ্গে খুব ঝামেলা হতে লাগলো স্যার। শেষে একদিন একটা তুচ্ছ কারণে আমাকে ও কাজ থেকে বের করে দিল। কবেকার ঘটনা এটা? ও এই তো 3-4 দিন আগের ঘটনা। বুঝলাম।
তো এখন রোহন নন্দের ফ্ল্যাটে কেন এসেছিস সেটা বল, আর ডুপ্লিকেট চাবি বা পেলি কোথা থেকে? স্যার আমার অনেক টাকা বকে আছে ওর কাছে। আমি ওর ব্লগের জন্য অনেকগুলো ভিডিও এডিট করে দিয়েছিলাম, কিন্তু সেগুলোর পেমেন্ট দেয়নি ও। হ্যাঁ, আমি আর কি করতাম বলুন স্যার? অনেকবার চেয়েছি ওর কাছে, কিন্তু দেয়নি। ফোন করতাম, ফোন ধরতো না, বোধহয় আমাকে ব্লক করে দিয়েছিল। আজকে যখন ওই সোশ্যাল মিডিয়াতে খবর পেলাম ও মরে গেছে, তখন মাথায় একটা বুদ্ধি এলো। ওর ফ্ল্যাটে 2-3 লাখ টাকা ক্যাশ থাকার কথা ছিল জানেন। ফ্ল্যাটের একটা ডুপ্লিকেট চাবি আমার কাছেই ছিল। রোহনই একসময় আমাকে দিয়েছিল, যে কিন্তু পরে ফেরত নিতে ভুলে যায়। ভেবেছিলাম এই সুযোগে ওর খালি ফ্ল্যাট থেকে ওই টাকাটা আমি সরিয়ে নেবো, কিন্তু টাকাটা তো পেলামই না। আপনারা এসে হাজির হলেন। আরে পুরো প্ল্যান একেবারে ভেস্তে গেল। কিন্তু বাবা, তুই তো কিছু কিছু জিনিস ছেড়ে গেছিস। স্বরূপ বেশ ক্ষুব্ধ দৃষ্টিতে দিলীপের দিকে তাকায়। তুই সোশ্যাল মিডিয়ায় খবর পাওয়ার পর হেরিটেজ মলে গিয়েছিলি রোহন সত্যি খুন হয়েছে কিনা সেটা কনফার্ম করতে। সেখানে নিজেকে প্রেসের লোক সাজিয়ে পুলিশের কাছে জানতে পারলি যে আমি এই কেসটার তদন্ত করছি। তখন তোর মাথায় এই আইডিয়াটা এলো, পিয়ালি নামের মেয়েটাকে রোহনের প্রেমিকা সাজিয়ে লালবাজারে পাঠিয়ে দিলি। বলে দিলি ওখানে গিয়ে ঝামেলা করতে, যাতে আমরা ব্যস্ত হয়ে রোহনের বাড়ি না এসে সোজা লালবাজারে চলে যাই। সেই সুযোগে এখান থেকে টাকা সরাতিস তুই। তোর প্ল্যান কিন্তু ভালো ছিল, কিন্তু ধোপে টিকলো না। স্যার আপনি কি করে? আমি কি করে বুঝতে পারলাম? আমার বয়স এখন 45, বুঝলি? সেই 24 বছর বয়সে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম। অভিজ্ঞতারও তো একটা দাম আছে না? ময়ূর, লোকাল থানায় খবর দাও, তাকে পুলিশ এসে নিয়ে যাক। আর লালবাজারে পিয়ালিকেও এখন ছেড়ে দিতে বলো। কাল সকালে মহিলা পুলিশ দিয়ে ওকে গ্রেফতার করবো। স্যার প্লিজ আমাদের ছেড়ে দিন স্যার, আমাদের ভুল হয়ে গেছে স্যার, প্লিজ। দিলীপ স্বরূপের কথায় কোনো কান দেন না। তিনি রোহনের ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখতে থাকেন। যথাসময়ে লোকাল থানার পুলিশ এসে স্বরূপকে নিয়ে যায়। স্যার, ইউ আর সাচ এ জিনিয়াস। ময়ূরের কথায় কান দেন না দিলীপ। তিনি তখনও রোহনের ফ্ল্যাটটা ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। এইবার আমি বুঝতে পারলাম স্যার, কেন আপনাকে সবাই লালবাজারের এরকুল পোয়ারো বলে ডাকে। আপনি শুধুমাত্র পরপর যুক্তি সাজিয়ে কি সুন্দরভাবে সবকিছু বার করে ফেলেন স্যার। একটু বেশি হয়ে গেল না ময়ূর? কোথায় আগাথা ক্রিস্টির কালজয়ী ডিটেকটিভ, আর কোথায় আমি লালবাজারের একজন সাধারণ পুলিশ? স্টার আর স্টারফিশে কোনোদিন তুলনা হয়? বাট স্যার, ওসব ছাড়ো, এই ফ্ল্যাটটার চারিদিকে একটু ভালো করে দেখো, আর তোমার কি মনে হচ্ছে সেটা আমায় বলো। আজ তোমার অবজারভেশন স্কিল আর লজিক্যাল রিজনিং এর পরীক্ষা হোক। ময়ূর মন দিয়ে ফ্ল্যাটের চারিদিকটা দেখতে থাকে। দিলীপ ময়ূরকে লক্ষ্য করতে থাকেন। এই ফ্ল্যাটটা রোহন নন্দের নামে স্যার। এইরকম একটা লোকেশনে এইরকম একটা দামি ফ্ল্যাট কেনা আর সেটা মেনটেন করা, একজন ফুড ব্লগারের ইনকাম তো হবে না স্যার। এখানে রোহনের কোনো একটা আলাদা আয়ের রাস্তা নিশ্চয়ই ছিল। স্বরূপের কথা শুনে যা বুঝলাম, ও ব্লগিংয়ের সাথে সাথে হয়তো মানে যাকে বলে অসৎ উপায় উপার্জন করত। অসৎ উপায় বলতে? আই মিন টু সে ব্ল্যাকমেলিং হতে পারে, স্মাগলিং হতে পারে। সেই ক্ষেত্রে রোহনের অনেক শত্রু থাকতে পারে স্যার, ফুড ব্লগিংয়ের জগতে, এমনকি ফুড ব্লগিংয়ের জগতের বাইরেও। তাদের মধ্যে কেউ গুন্ডা লাগিয়ে রোহনকে হয়তো টপকে দিয়েছে। এই ক্ষেত্রে হয়তো সেটাই হয়েছে স্যার। ওই হুডি পরা লোকটাকে হয়তো সেরকমই কেউ একজন পাঠিয়েছিল, জাস্ট রোহনকে মার্ডার করার জন্য। গুড, তোমার রিজনিং একদম ঠিক। আমিও সেরকমই কিছু একটা ভেবেছি, কিন্তু আমার প্রশ্নটা ছিল অন্য। আমি তোমায় শুধুমাত্র ওই ফ্ল্যাট দেখে কি বার করতে পেরেছো সেটা জানতে চেয়েছিলাম। তুমি রোহন নন্দের মার্ডার অবধি চলে গেলে। ধাপে ধাপে এগো বাবা, লাভে লাভে নয়। ময়ূর কি বলবে বুঝতে না পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দিলীপ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, যে কোনো পুরুষের অর্থনৈতিক অবস্থা বুঝতে গেলে তার চিঠিপত্র একটু ভালোভাবে দেখতে হয়। ওই দেখো। দিলীপ দরজার কাছে একটা টেবিলে আঙুল দিয়ে দেখান। সেখানে অনেকগুলো মুখ বন্ধ করা খাম পড়ে আছে। সবকটা খাম একটা প্রাইভেট ব্যাংক থেকে। ময়ূর দেখে বুঝল সেগুলো সব ডিমান্ড নোটিশ। ব্যাংক রোহন নন্দের কাছে টাকা চেয়ে পাঠিয়েছে। আশ্চর্য, এতক্ষণ ওই ঘরে আছে অথচ চোখেই পড়ে এই চিঠিগুলো। রোহন এই ফ্ল্যাটটা কিনেছিল ঠিকই, কিছুটা ডাউন পেমেন্ট করে, কিছুটা প্রাইভেট ব্যাংকের থেকে লোন নিয়ে। ইদানিং ওর অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না। অনেকগুলো ইএমআই বাকি পড়ে গেছে। ক্রেডিট কার্ড বিলও আছে দেখছি। যে কোনো মুহূর্তে ব্যাংক ওর পিছনে পড়তে পারে। দিলীপ আবার নিজের ভাবনার জগতে ডুবে যান। ভাবতে ভাবতে রোহনের কিচেনের দিকে এগিয়ে যান। বেসিনের সিঙ্কে একটা এঁটো খাবার থালা পড়ে আছে।
পাশে একটা এঁটো কফির মগ। রোহনের কিচেন দেখতে দেখতে দিলীপ মন্তব্য করেন, স্যার রোহনের বাড়িতে কেউ কাজ করতো কিনা সেটা একবার খোঁজ নিয়ে দেখতে পারবে? আর ছেলেটা কি সব দিন বাইরে খেত? ময়ূর উঁকি দিয়ে দেখে রোহনের কিচেনের র্যাকে শুধু অরিগানো, টমেটো সস, মাস্টার্ড সস, পাউডার সুগার, ব্ল্যাক সল্টের ছোট ছোট স্যাশেটে ভর্তি। একটা পাউডার সুগারের ছেঁড়া প্যাকেট নিচে ডাস্টবিনে পড়ে আছে। আজ কফি বানানোর সময় এটা বোধহয় ব্যবহার করেছিল রোহন। বড় বড় রেস্তোরাঁয় খেতে গেলে বা খাবার অনলাইনে অর্ডার করলে ওরা খাবারের সাথে সস, অরিগ্যানোর ছোট ছোট প্যাকেট দেয় স্যার। সেইগুলো পরে লোকে নানান কাজে লাগায়। দিলীপ ময়ূরের দিকে তাকালেন। স্যার দেখুন, রোহন কিন্তু একজন ফুড ব্লগার ছিল, তাই ওর ঘরে এই সমস্ত জিনিস পাওয়াটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। তুমি রোহনের ফ্ল্যাটটা ভালোভাবে সার্চ করে সিল করে দাও, কেউ যেন এখানে আর ঢুকতে না পারে। স্বরূপের বয়ান অনুযায়ী এই ফ্ল্যাটে ক্যাশ থাকার কথা, সেই ক্যাশ গুনে রসিদ কেটে মালখানায় জমা দিয়ে দিও। ময়ূরকে কাজের দায়িত্ব দিয়ে দিলীপ বেরিয়ে পড়লেন। ওনার মাথা থেকে মঙ্গল গ্রহের তথ্যচিত্রের কথা সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে। শুধু সেখানে রোহন নন্দের মৃত্যু রহস্য ঘোরাঘুরি করছে। এটা কি পরিকল্পিত ঠান্ডা মাথার খুন, না গোটা ব্যাপারটাই একটা নিছক দুর্ঘটনা? পরের দিন বেশ সকালবেলা দিলীপের ঘুম মোবাইলের শব্দে ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখলেন দুটো মিসড কল, একটা গিরিধারীর আর একটা ময়ূরের। ময়ূর আবার ফোন করছে দেখে তিনি রিসিভ করলেন। স্যার, ওই হুডি পরা লোকটার খোঁজ পাওয়া গেছে। দিলীপ উত্তেজনায় উঠে বসেন। সে কি, কিভাবে? গিরিধারী সারা রাত সিসিটিভি ফুটেজ দেখে লোকটাকে ট্রেস করতে পেরেছে স্যার। লোকটা একটা ফুড ডেলিভারি বয় হিসেবে কাজ করে। গতকাল ওই মল থেকে ওই ফুড ডেলিভারি কোম্পানি বাইক চড়ে পালিয়েছে স্যার। আশেপাশে ট্রাফিক ক্যামেরাগুলো থেকে বাইকের নাম্বার জোগাড় করা গেছে। না, আমি ওই বাইকের রেজিস্টার্ড ঠিকানা বার করেছি স্যার, ওইখানেই যাচ্ছি। আপনি যাবেন? আমাকে ঠিকানাটা মেসেজ করে দাও, আমি ওখানেই তোমার সঙ্গে মিট করে নিচ্ছি। দিলীপ তাড়াতাড়ি রেডি হয়ে গাড়ি বার করেন। ইতিমধ্যে ওনার ফোনে ময়ূর ঠিকানাটা মেসেজ করে দিয়েছে। দিলীপ বেশ দ্রুত গতিতে গাড়ি চালালেন ওই ঠিকানার উদ্দেশ্যে। গতকালের হুডি পরা লোকটাকে ধরা দরকার। ওকে ধরতে পারলেই ওর কাছ থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে। মেসেজের ঠিকানায় পৌঁছে দেখলেন ময়ূর একটা মাঝবয়সী লোককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে। লোকটা বারবার নিজের মাথা নেড়ে বলছে, বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। আমি একটা ছোট্ট এজেন্সি চালাই। আমার আন্ডারে 10-12টা ছেলে ফুড ডেলিভারির কাজ করে। সুমিতও তাদের মধ্যে একজন। বিশ্বাস করুন স্যার, ও বাইরে কি করেছে তার সাথে আমার কোনো যোগসাজশ নেই। দিলীপ ময়ূরের দিকে একবার তাকান। এনার নাম হরিপদ গড়াই। ওনার নামে ওই হরিপদ এজেন্সি। যে বাইকে করে ওই হুডি পরা খনিটা পালিয়েছে, সেই বাইকটা ওনার নামেই রেজিস্টার্ড। দিলীপ হরিপদর দিকে তাকান। বিশ্বাস করুন স্যার, আমি কিছুই জানি না। যেটা জানেন সেটা তো বলুন। স্যার, সুমিত বলে একটা লোক আমার কাছে কাজ করে। ওর বাইক নেই, তাই আমার বাইকটা ওকে ব্যবহার করতে দিয়েছি। গতকাল রাতে হেরিটেজ মল থেকে একটা খাবারের অর্ডার ছিল, তাই ও আমার বাইক নিয়ে হেরিটেজ মলে গেল। ও তো ফিরে এলোই না, খাবারেরও ডেলিভারি দেয়নি। কাস্টমার আর ফুড পার্টনার কোম্পানি থেকে আমাকে কি গালাগালটাই না দিল। খাবারের টাকাটা তো দিতেই হলো, প্লাস 1000 টাকা ফাইন। সুমিতের ঠিকানা বা ফোন নম্বর আপনার কাছে নেই? খোঁজ খবর করেননি কিছু? ফোন তো করেছি, বারবার বলছি সুইচ অফ। ওর ঠিকানায় আজ লোক পাঠাবো ভেবেছিলাম। আর লোক পাঠাতে হবে না, পুলিশই যাবে ওর ঠিকানায়। ওর ফোন নাম্বার আর ঠিকানাটা দিন আমাদের। হরিপদবাবু কাঁপা কাঁপা হাতে সুমিতের ফোন নাম্বারটা আর ঠিকানাটা ময়ূরের দিকে এগিয়ে দিলেন। ও কি করেছে স্যার? পুলিশ কেন ওকে খুঁজছে সেটা আপনার না জানলেও চলবে। এসো ময়ূর। হরিপদবাবুর এজেন্সির লোকেশন থেকে সুমিত সাহার বাড়ি বড়জোর 8 ঘন্টার রাস্তা। দিলীপ আর ময়ূর ওখানে নেমে একটু খোঁজ করতেই পাড়ার লোকই দেখিয়ে দিল সুমিত সাহার বাড়ি। ওদের গায়ে পুলিশের পোশাক দেখে কিছু লোক উৎসুকভাবে দাঁড়িয়ে পড়ল কি হচ্ছে সেটা দেখবার জন্য। এই রাস্তার শেষ বাড়িটা সুমিত সাহার বাবা অজিতেশ বাবুর নামে। সেইখানে পৌঁছে দিলীপ বাড়ির কলিং বেল টিপলেন। একজন বৃদ্ধা দরজাটা খুললেন। দরজার সামনে দুজন পুলিশ অফিসারকে দেখে একটু ঘাবড়েই গেলেন তিনি। তোমরা? আমরা লালবাজার থেকে আসছি। আপনার ছেলে সুমিত আছে বাড়িতে? ডাকুন তাকে। বাবু তো ঘুমোচ্ছে। তাহলে আমরা ওকে ঘুম থেকে তুলে দিচ্ছি। দিলীপ আর ময়ূর ঘরের মধ্যে ঢুকে পড়েন। বারান্দায় একজন বৃদ্ধ ভদ্রলোক রোদের মধ্যে বসেছিলেন। বাড়ির ভেতর দুজন পুলিশকে ঢুকতে দেখে তিনিও কেমন যেন বিচলিত হয়ে পড়লেন। দিলীপ লক্ষ্য করল ওনার বাঁ দিকটা সম্পূর্ণ অসাড়। নিশ্চয়ই কোনো রকম হার্ট অ্যাটাক হয়েছিল, ওজন্যই হয়তো ওরকম দশা হয়েছে।
দিলীপ আর ময়ূরকে সুমিতের ঘর অব্দি যেতে হলো না। তার আগেই ঘরের ভিতর থেকে একটা লম্বা মতো ছেলে বেরিয়ে এলো। বয়স রোহনের মতোই, মুখটা কেমন যেন কালো। দিলীপ কিছু বলার আগেই ছেলেটি বলল, হ্যাঁ চলুন, কোথায় যেতে হবে? তুমি সুমিত? হ্যাঁ। তুমি গতকাল সন্ধ্যায় হেরিটেজ মলে গিয়েছিলে? সুমিত কোনো জবাব দেয় না, মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। হরিপদর বাইকটা কোথায়? ওই তো বাড়ির পিছনে আছে। ময়ূর, তোমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছ? এই বাবু, তুই কিছু বলছিস না কেন? এই বাবু। মাসিমা, আমরা সুমিতকে একটু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। এ কি? কেন? না না, আমার বাবু কোথাও যাবে না, কোথাও যাবে না। বাবু, তুই চুপ করে আছিস কেন? বাবু, বাবু কিছু তো বল বাবা। ওগো, এসব কি হচ্ছে, কি হচ্ছে? বারান্দায় রোদের মধ্যে বসে থাকা বৃদ্ধটিও যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েছেন। তিনি নিজের মুখ নাড়িয়ে কিছু বলবার চেষ্টা করছেন। কিছু কিছু সময় আসে মানুষ যখন নিজের কাজ করতে গিয়ে অস্বস্তি বোধ করতে থাকে। দিলীপেরও তেমনি কিছু একটা মনে হলো, কিন্তু কোনো উপায় নেই। নির্মম যে তাকে হতেই হবে। তবুও তিনি বৃদ্ধার চোখে চোখ রেখে বললেন, মাসিমা শান্ত হন, আমরা সুমিতকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। যদি সুমিত কোনো অপরাধ না করে থাকে তাহলে আমি কথা দিচ্ছি সুমিতের কোনো শাস্তি হবে না। আপনি নিজেকে সামলান। মা, আমি আসছি। এই বলে সুমিত নিঃশব্দে পুলিশের গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে থাকে লালবাজারের দিকে। লালবাজারে পৌঁছে নিজের বন্ধু সত্যজিৎ অধিকারীকে ফোন করেন দিলীপ। রোহননন্দের পোস্টমর্টম রিপোর্টটা পাওয়া দরকার। মৃত্যুর কারণ না জানা গেলে কিভাবে কেসটা সাজাবো আমি? ফোনটা বেজে যায়, সত্যজিৎ ফোন তোলেন না। এই ওর এক স্বভাব, কাজের মধ্যে ডুবে গেলে আর কোনো খেয়াল থাকে না। নিজের মনে কথাগুলো বলে দিলীপ একটা মেসেজ করেন সত্যজিৎকে। পিএম রিপোর্ট রেডি হয়ে গেলে এক কপি পাঠিয়ে দিস। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে লালবাজারে। সুমিতকে একটা ঘরে বসানো হয়েছে। সে যে গাড়িতে উঠেছিল তারপর থেকে একেবারে মৌনব্রত ধারণ করেছে। এমনকি এখনো চুপচাপই বসে, যেন একটা মানসিকভাবে টানাপোড়েনের মধ্যে রয়েছে। দিলীপ ওর সামনে একটা চেয়ার টেনে বসেন। গতকাল হেরিটেজ মলে কি হয়েছিল সুমিত? আপনি সত্যিটা জেনে কি করবেন স্যার? আপনি তো আপনার সামনে অপরাধীকে পেয়েই গেছেন। এখন কেস সাজান আমার বিরুদ্ধে, জেলে দিন, ফাঁসি দিন, যা করার করে নিন। মানে তুমি স্বীকার করে নিচ্ছ তোমার সঙ্গে গতকাল রোহননন্দের দেখা হয়েছিল, তোমাদের মধ্যে হাতাহাতি হয়, তুমি রোহনের গায়ে আঘাত করে পালিয়ে যাও। আপনি তো আপনার কথাগুলো আমার মুখ দিয়ে বলিয়ে নিচ্ছেন স্যার। তুমি যে সোজাভাবে কিছুই স্বীকার করছো না। আচ্ছা, রোহনের সঙ্গে তোমার কেন এত শত্রুতা? মানে কি করেছিল কি রোহন তোমার সঙ্গে? আপনি জানতে চান? হ্যাঁ, আমি তোমার মুখ থেকে সবকিছু শুনতে চাই, সবকিছু। কোনো কিছুই তুমি গোপন করো না। সুমিত একটা দীর্ঘশ্বাস ছাড়ে, ধীরে ধীরে বলতে শুরু করে। আমি চিরকালই লেখাপড়ায় খুব সাধারণ ছিলাম স্যার। তবুও গ্র্যাজুয়েশনের পরে কোনো মতে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি জোগাড় করে ফেলেছিলাম। করোনার লকডাউনের মধ্যে আমার সেই চাকরিটা চলে গেল। লকডাউন মিটে গেল, কিন্তু চাকরি আর জোগাড় করতে পারলাম না। অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগলো। তখন আমার মা আমাকে একটা বুদ্ধি দিল। আমি আমার মা, বাবা সবাইকে নিয়ে একটা ক্লাউড কিচেন খুললাম। জানেন স্যার, আমার মা কিন্তু খুব সুন্দর রাঁধে। আমাদের ক্লাউড কিচেন ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করলো। অনেক অনেক অর্ডার পেতে শুরু করলাম আমরা। আর তখনই এই রোহন নন্দ বলে লোকটির আবির্ভাব হলো। রোহন তোমাদের ক্লাউড কিচেন নিয়ে ব্লগ করতে চেয়েছিল? প্রথমে তো তাই বলেছিলাম। আমরা খুব খুশি হয়েছিলাম, ভেবেছিলাম ওর ব্লগের জন্য যদি আমাদের ক্লাউড কিচেনটাতে আরও লোকজন আসে। মা কত সুন্দর সুন্দর রান্না করে খাওয়ালো রোহনকে, তার লোকজনকে। আর তারপরই আসল খেলাটা শুরু করলো রোহন। কি খেলা? আমাদের ক্লাউড কিচেনটাকে প্রমোট করার জন্য রোহন 5 লাখ টাকা চেয়ে বসলো। কি? দিলীপ নিজের চেয়ারে একটু নড়ে চড়ে বসলেন। হ্যাঁ স্যার, পুরো 5 লাখ টাকা। আমাদের কাছে এত টাকা থাকলে আমরা ক্লাউড কিচেন খুলতাম? অত টাকা আমাদের ছিল না। আমি সরাসরি রোহনকে না বলে দিই। আমাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। রোহন আমাকে হুমকি দেয় যে আমাদের ক্লাউড কিচেন নাকি ও বন্ধ করিয়ে দেবে। এবং জানেন স্যার, ও সেটাই করলো। কি করেছিল রোহন? রোহন আর রোহনের অ্যাসিস্ট্যান্ট ওই স্বরূপ রটিয়ে দিল যে আমাদের ক্লাউড কিচেনে নাকি খাবারে আরশোলা খুঁজে পেয়েছে। আমরা নাকি টাকার জন্য খারাপ অস্বাস্থ্যকর খাবার বিক্রি করি।
রোহনের ওই ব্লগটা জানেন তো নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গেল। একদল লোক চড়াও হলো বাড়িতে ভাঙচুরের জন্য। সেই শোকে বাবার একটা মারাত্মক হার্ট অ্যাটাক হলো। বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়। যার সঞ্চিত অর্থ ছিল সব বাবার পিছনে বেরিয়ে গেল। বাবা ফিরে এলো ওই একরকমভাবে, আর ক্লাউড কিচেনটাও বন্ধ হয়ে গেল। দিলীপ পাথরের মূর্তির মতো বসে থাকেন। কি বলবেন সেটা তিনি বুঝে উঠতে পারলেন না। গতকাল গিয়েছিলাম হেরিটেজ মলে, একটা ওই খাবার ডেলিভারি করার কথা ছিল। পাঁচতলায় উঠে ওই জানোয়ারটাকে এক ঝলক দেখতে পেলাম। বিশ্বাস করবেন না স্যার, মাথায় আগুন জ্বলে গেছিল। এই জানোয়ারটার জন্য আমাদের সব কিছু নষ্ট হয়ে গেছে। আমি বেশি কিছু তো চাইনি, চেয়েছিলাম ভদ্রভাবে জীবনের আইন কানুন মেনে একটা জীবন স্থাপন করতে। ওর লোভ আমাদের সবটা শেষ করে দিয়েছিল স্যার। দেখলাম ওই দক্ষিণের ফায়ার এক্সিটের সিঁড়িটার নিচে নামছে। আমি গেলাম পিছন পিছন। ও বোধহয় একটু অন্যমনস্ক ছিল, আমার খেয়াল করেনি। ওই দোতলার অবধি সিঁড়িটা নামার পরে ভাবলাম ওকে হেস্তনেস্ত একটা করবই আজ, ওকে ছাড়বো না। এক ধাক্কা মারলাম, তারপরে কলার ধরে টেনে তুললাম ওকে, একটা খুশি মারলাম মুখে। মুখ থেকে গল গল করে রক্ত বেরোতে শুরু করলো স্যার। তখনও থামিনি, মাটিতে ফেলে বুট দিয়ে পেটের মধ্যে ধাই ধাই করে মেরেছিলাম। কিন্তু তখন এই পিছন থেকে একজন চিৎকার করে উঠলো। ঘাড় ফিরিয়ে দেখলাম একটা ছেলে। আমি তাড়াতাড়ি পালিয়ে গেলাম স্যার। ডেলিভারি বয়দের জন্য যে রাস্তাটা থাকে ওইটাই আমার বাইকটা রাখা ছিল। ফোনটা সুইচ অফ করে বাড়ি চলে গেলাম। তারপরে খবর পেলাম রোহননন্দ মারা গেছে। একটানা বলে যাওয়ার পর সুমিত একটু থামে। দিলীপুর সবকটা কথা মন দিয়ে শুনেছেন। ওর মতো লোভী স্বার্থপর মানুষদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই স্যার। ও মরে গেছে, তার জন্য আমার কোনো আফসোস নেই। এটা একদম মনের কথা জানিয়ে দিলাম আপনাকে। দিলীপ কিছু বলতে যাবেন তার আগেই ওনার ফোনটা ভাইব্রেট করে ওঠে। আগেও অনেকবার ফোনটা ভাইব্রেট করেছিল। উনি এক মনে সুমিতের কথা শুনছিলেন, তাই পাত্তা দেননি। এখন দেখলেন সত্যজিৎ ওনাকে 4 বার ফোন করেছেন। তিনি ইন্টারোগেশন রুমের বাইরে গিয়ে ফোন করলেন সত্যজিৎকে। হ্যালো, ফোন করেছিলি? হ্যাঁ, শোন, তুই যত তাড়াতাড়ি পারবি আমার অফিসে চলে আয়, তোকে একটা জিনিস দেখানোর আছে। কি হয়েছে রে? তোকে ফোনে বলতে পারবো না, তাড়াতাড়ি আয়। দিলীপের ভ্রু কুঁচকে ওঠে। তিনি নিজের বন্ধুকে ভালোভাবেই চেনেন। সামান্য বিষয় নিয়ে মশকরা করার ব্যক্তি সত্যজিৎ নন। ময়ূরের উপরে সুমিতের দায়িত্ব দিয়ে লালবাজার থেকে বেরিয়ে যান দিলীপ। ওনার গন্তব্য এখন কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক ডিপার্টমেন্ট। সত্যজিৎকে পাওয়া গেল নিজের অফিসে। একটা সাদা কাগজে কি যেন মন দিয়ে পড়ছেন। দিলীপ প্রায় হন্তদন্ত হয়ে ওনার অফিসে ঢোকেন। কি হয়েছে, এমন তলব কেন? সামনের চেয়ারটা দেখিয়ে দিয়ে সত্যজিৎ বলেন, বসে পড়। একটু পরেই একটা বিরাট ঝটকা খাবি, তখন তুই কি করবি? মানে কি বলছিসটা কি তুই? সত্যজিৎ নিজের হাতে রাখা সাদা কাগজটা এগিয়ে দেন দিলীপের দিকে। এটা কি? এটা একটা টেক্সিকোলজিক্যাল রিপোর্ট। নামটা দেখ। মানে কি বলতে চাইছিস কি তুই? রোহননন্দ লাথি বা ঘুষির আঘাতে মারা যায়নি, ওর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। কিছুক্ষণ ঘরে পিন ড্রপ সাইলেন্স। তারপরে দিলীপই চিৎকার করে ওঠেন, মানেটা খুবই সিম্পল। হাতে তো টক্সিকোলজিক্যাল রিপোর্টটা আছে, সেটা পড়ে দেখ না। রোহননন্দের শরীরে রিসিন পয়জনের ট্রেস পাওয়া গেছে। তুই যাকে ধরে এনেছিস ও রোহনকে আহত করেছে মাত্র, কিন্তু মৃত্যু ঘটায়নি। রোহনের মৃত্যুর জন্য দায়ী এই রিসিন বিষ। দিলীপ উত্তেজনায় ঘরে দুবার পায়চারি করে নেন। তারপর সত্যজিতের দিকে তাকিয়ে বলেন, পুরো কেসটা তুই ঘেঁটে দিলি। আমার কাছে একজন সাসপেক্ট আছে, সে নিজের মুখে স্বীকার করেছে যে সে নিজে রোহনের উপর আক্রমণ করেছে। রোহনের মৃত্যুর জন্য সে দায়ী। এখন এই বিষের গল্পটা কোত্থেকে আসছে? হ্যাঁ, কি করবো ভাই, এইসব রিপোর্ট আসতে তো সময় লাগে। আমি রিপোর্ট পাওয়ার পর সঙ্গে সঙ্গে তোকে ফোন করেছি। তুই দেখ, তোকে ফোনে বললে তুই হয়তো আমাকে বিশ্বাস করতিস না, তাই তোকে এখানে ডেকে নিয়েছি। এই রিসিন বিষটার ব্যাপারে আমাকে একটু বোঝা দেখি। রিসিন হলো একটা সাংঘাতিক টক্সাল বুমিন। ক্যাস্টর গাছের বীজ, মানে বীজ থেকে ক্যাস্টর অয়েল উৎপাদনের সময় বর্জ্য পদার্থ হিসেবে রিসিন বের হয়। সাদাটে দ্রবণীয় পদার্থ, কোনো স্বাদ নেই, গন্ধও নেই। খাবার বা পানীয়, ইঞ্জেকশন, ইনহেলেশনের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করে সে নিজের খেলা দেখাতে শুরু করে। সাধারণত বিষ প্রয়োগের 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই মানুষটি মারা যায়। এই বিষের সাধারণ উপসর্গ হলো ডায়রিয়া,
বমি বমি ভাব, জ্বর আর খিঁচুনি। নিশ্চয়ই রোহনেরও এমন উপসর্গ দেখা দিয়েছিল। দিলীপ নিজের ফোনটা বার করে ফোন করেন অরিন্দমকে। একবার রিং হতেই ফোনটা ধরে অরিন্দম। হ্যাঁ হ্যালো স্যার, বলুন। তুমি যখন গতকাল রোহনকে দেখেছিলে তখন রোহন কেমন ছিল? কোনো অস্বাভাবিক কিছু তোমার চোখে পড়েছিল? স্যার হ্যাঁ স্যার, রোহনের গায়ে বেশ জ্বর ছিল আর মাঝে মধ্যে খিঁচুনির মতো হচ্ছিল। তখন বিশেষ পাত্তা দিইনি, আসলে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছিল তো। ঠিক আছে বলেই দিলীপ ফোনটা কেটে দেন। ওনার মাথার পাশের শিরা দুটো যেন দপদপ করছে। এই বিষ কতক্ষণের মধ্যে নিজের কাজ দেখাতে শুরু করে? টাইমটা যেন কি বললি? ওই তো 24 থেকে 48 ঘন্টার মধ্যেই, কখনো কখনো 72 ঘন্টাও লেগে যায়। সবটাই ওই ডোজের উপরেই নির্ভর করে। আসলে এই বিষের উপসর্গগুলো এতটাই কমন যে লোক ফুড পয়জনিংয়ের উপসর্গ বলে ভুল করে। যখন বুঝতে পারে তখন আর কিছুই করার থাকে না। এই বিষ কোথায় পাওয়া যায়? দেখ, এই বিষ তো দোকানে বিক্রি হওয়া নয়, তবে কারুর যদি বেসিক কেমিস্ট্রিতে জ্ঞান থাকে এবং হাতের কাছে ক্যাস্টর বিন থাকে, তাহলে সে নিজেই রিসিন বিষ বানিয়ে নিতে পারবে। দিলীপ চেয়ার থেকে উঠে পড়েন। পুরো কেসটাকে আবার প্রথম থেকে ভাবতে হবে। কে রোহনকে বিষ দিতে পারে, স্বরূপ না অন্য কেউ? রোহনের খুনের পিছনে মোটিভটাই বা কি? ভাবতে ভাবতেই তিনি সত্যজিতের অফিস থেকে যেই বেরোতে যাবেন তখনই ওনার ফোনটা বেজে ওঠে। হেরিটেজ মলের চিফ সিকিউরিটি অফিসার রাহুল কুমার। দিলীপ ফোনটা রিসিভ করেন। স্যার, আমি রাহুল কুমার বলছিলাম। বলুন। স্যার, শেফ দেবজ্যোতি সরকার রোহান নন্দের মৃত্যু সংবাদ পেয়ে শিলং থেকে কলকাতায় ফিরে এসেছেন। উনি আপনাদের সঙ্গে কথা বলতে চান। আজ বিকেলে কি আপনারা ওনার সঙ্গে রেস্তোরাঁতে আসতে পারবেন? রেস্তোরাঁতে পুলিশ ঢুকলে ওনার অসুবিধে হবে না তো? না স্যার, উনি আজ রেস্তোরাঁ বন্ধ রাখবেন বলেছেন। এখন ওনার সঙ্গে দেখা করা যাবে না স্যার, উনি সন্ধেবেলায় ফ্রি থাকবেন। আপনারা যদি 6:30 থেকে 7টার মধ্যে আসেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমরা তখনই যাব। দিলীপ ফোনটা কেটে দিয়ে ভাবতে থাকেন, কত বড় এই সেলিব্রিটি এই শেফ দেবজ্যোতি সরকার যে তার সঙ্গে কথা বলতে গেলে লালবাজারে পুলিশকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আজ সারাদিন বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটল দিলীপ আর ময়ূরের। বিষক্রিয়ায় রোহনের মৃত্যু হয়েছে শুনে ময়ূরও বেশ অবাক হয়ে গেছে। সুমিত সাহা এখনও পুলিশ কাস্টাডিতে রয়েছে, তাকে মুক্তি দেওয়া হয়নি। দিলীপ ইতিমধ্যেই গল্ফগ্রিন পুলিশ স্টেশনে গিয়ে রোহিত নন্দের ভিডিওগ্রাফার স্বরূপ মাইতিকে আরেক প্রস্ত জেরা করে এসেছেন। জেরার মুখে সে স্বীকার করেছে যে রোহনের নির্দেশেই সুমিত সাহার ক্লাউড কিচেনে ঝামেলা করেছিল তারা। এমনকি ওরা অনেক ছোটখাটো রেস্তোরাঁ ক্লাউড কিচেনের সাথেও একই কাজ করেছে। সোজা পথে না গিয়ে বাঁকাভাবে অর্থ রোজগার করতেও রোহনের কোনো আপত্তি ছিল না। ময়ূর গিয়েছিল ব্যাংকে, সেখান থেকে সে রোহন নন্দের ব্যাপারে সব তথ্য জোগাড় করে এনেছে। দিলীপ যা বলেছিলেন সবই প্রায় অক্ষরে অক্ষরে মিলে গেছে। রোহন নন্দ অর্থ সংকটে ভুগছিল। ঠিক সন্ধে 6:30টায় দিলীপ আর ময়ূর হাজির হয় হেরিটেজ মলের 5 তলায়। রাহুল কুমার ওদের দুজনের জন্য অপেক্ষা করছিলেন। 5 তলার এই প্রান্তে সেই রকম ভিড় নেই, হয়তো এই রেস্তোরাঁ বন্ধ বলে। চাইনিজ বাড়ির দরজার অনুকরণে রেস্তোরাঁর গেট বানানো, সামনে দুটো পাথরের ড্রাগনের মূর্তি। গেটের উপর সোনালি অক্ষরে লেখা রয়েছে নি নিং চাইনিজ হরফে, তার পাশে ইংরেজিতে। দিলীপ ভ্রকুচকে নামটা পড়লেন। আগের দিনও এই রেস্তোরাঁর নাম শুনেছিলেন কিন্তু মনে রাখতে পারেননি। নি নিং এর মানে কি? স্যার, একটা চাইনিজ শব্দ এটা। এই শব্দের মানে হলো আসক্তি। আসক্তি মানে অ্যাডিকশন। এমন হাইফাই রেস্তোরাঁর এমন বিদঘুটে নেগেটিভ নাম কেন? রেস্তোরাঁর গেটের সামনে শেফের সাদা পোশাক পরে একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন। দিলীপের মতনই বয়স হবে, মাঝারি হাইটের মানুষ, গোলগাল মুখ, মুখে একটা অদ্ভুত মোনালিসা স্মাইল। মাথায় টাক আছে বলে চুল সব কামিয়ে নিয়েছেন, দাড়িগোঁফও নেই। কেমন একটা লামা লামা টাইপের ভাব আসছে লোকটার থেকে, কিন্তু লোকটার দৃষ্টিটা বড্ড অদ্ভুত, স্বাভাবিক নয়। কেমন যেন একটা হামবড়াই ভাব মিশিয়ে আছে সেই চাউনিতে, যেন তিনি বোঝাতে চাইছেন তিনি নিজে এখানে। আরে তুমি আমার রেস্তোরাঁয় গেস্ট হয়ে আসছো আর আমি এসে ওদের আপ্যায়ন করব না, এটা কি হতে পারে? না স্যার, সেরকম কোনো ব্যাপার নয়। দেবজ্যোতি হাত নেড়ে রাহুলকে থামতে বলেন, তারপর দিলীপের দিকে প্রতি নমস্কার করে বলেন, আমার নাম দেবজ্যোতি সরকার, আমি এই রেস্তোরাঁর মালিক কাম হেড শেফ। আপনারা দুজন? আমার নাম দিলীপ কুমার প্রধান, আর এ হলো আমার জুনিয়র ময়ূর কুমার জানা।
আমরা রোহন নন্দের খুনের তদন্ত করছি। আসুন ভেতরে আসুন স্যার, কফি খেতে খেতে কথা হবে। সবাই দেবজ্যোতির পিছনে পিছনে রেস্তোরাঁর ভিতরে প্রবেশ করেন। ময়ূর ফিসফিস করে বলে, স্যার অনেস্টলি প্রচণ্ড এক্সাইটমেন্ট হচ্ছে, কিন্তু কোনোদিনও ভাবিনি যে পুলিশের মাইনেতে এত বড় একটা হাইফাই রেস্তোরাঁয় ঢুকতে পারবো। স্যার আপনি এক্সাইটেড না? দিলীপ গম্ভীর মুখে এক দৃষ্টিতে দেবজ্যোতিকে লক্ষ্য করে যাচ্ছেন। ময়ূরের কোনো কথাই তার কানে ঢুকেছে বলে মনে হলো না। স্যার আপনি কি এটা জানেন যে ওই দেবজ্যোতি সরকার কিন্তু আগে একটা স্কুল শিক্ষক ছিল, তারপরে কি মনে হতে সব কিছু ছেড়ে ছুড়ে শেফ হওয়ার জন্য নেমে পড়েন, আর তারপরে দেখুন স্যার শেফ হওয়ার পরে ওনার কি সাফল্য, কীরকম রমরম করে চলছে ওনার রেস্তোরাঁ। দিলীপ একবার ময়ূরের দিকে তাকান, তারপর মুখ ঘুরিয়ে রেস্তোরাঁটা ভালোভাবে দেখতে থাকেন। রেস্তোরাঁর ভিতরটা চাইনিজ রাজবাড়ির মতো সাজানো হয়েছে, চারিদিকে দামি দামি পুতুল, দেওয়ালে বড় বড় চাইনিজ পেইন্টিং। বেশ খরচা করেছেন দেবজ্যোতি সরকার। দুজন সাদা পোশাক পরা শেফ ওপেন কিচেনে মন দিয়ে কি সব ডিশ তৈরি করছে। অন্য একজন শেফ ওদের দুজনকে নির্দেশ দিচ্ছে, আপনারা কফি খাবেন তো? আমার কাছে সেরা কলম্বিয়ান কফি আছে, একেবারে কফি বিনস থেকে গুঁড়ো করে ডিরেক্ট কফি বানাই, কোনো ভেজাল মেশানো নেই এতে। দিলীপ আর চোখে একবার তাকান রাহুল কুমারের দিকে। রাহুল জোরহাত করে ওনাকে শান্ত হবার অনুরোধ করছে। দেবজ্যোতি শিল্পী মানুষ, শিল্পী মানেই খ্যাপাটি। কফি এসে গেল, তার সাথে সুগার প্যাকেট আর কুকিজ। একটা সুগার প্যাকেট তুলে নিয়ে দেখতে দেখতে দিলীপ বলেন, এই চিনির প্যাকেটও কি কাস্টম মেড, আপনাদের রেস্তোরাঁয় বানানো? আলবাত, আমি আমার কিচেনের ইনগ্রিডিয়েন্টের ব্যাপারে খুব পার্টিকুলার। আমার রেস্তোরাঁর যত শাক সবজি আসে সব আমার নিজস্ব সবজি বাগান থেকে। মিট, ফিশ, সি ফুডের জন্য আমার আলাদা আলাদা ভেন্ডার আছে, আমি নিজে পরখ করে তাদের সিলেক্ট করেছি। তারা আমার রেস্তোরাঁয় সব সময় বেস্ট মাল পাঠায়। আমার রেস্তোরাঁয় মশলাপাতি সস যা ব্যবহার হয় সব আসে বিদেশ থেকে, একেবারে নাম্বার 1। সো ইউসি, প্রধানবাবু শ্রেষ্ঠ কেউ এমনি এমনি হয় না। ময়ূর ভয় একটা ঢোক গেলে রাহুল কুমার একবার দেবজ্যোতি আর একবার দিলীপের দিকে তাকাচ্ছেন। পরিস্থিতি খুব বাজে দিকে এগোচ্ছে। সে তো নিশ্চয়ই, নইলে এমনি এমনি আপনার এই রেস্তোরাঁ বিশ্বের সেরা 100 রেস্তোরাঁর মধ্যে আসতো না। অদ্ভুত নার্ভ দিলীপের। হাজার প্রভোকেশনেও তিনি একদম বিচলিত হলেন না। তিনি সোজাসুজি দেবজ্যোতির চোখে চোখ রেখে তাকিয়ে থাকেন। দেবজ্যোতির মুখের ভাব আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে। কফিটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ময়ূর আর রাহুল সঙ্গে সঙ্গে কফিতে চুমুক দেয়। দিলীপ এখনো দেবজ্যোতির দিকে তাকিয়ে আছেন। আপনি রোহন নন্দকে চিনতেন? হ্যাঁ, এখানে এসেছিল তো। আমার বানানো খাবার খেয়েও রীতিমতো পাগল হয়ে গিয়েছিল। আমার রেস্তোরাঁ নিয়ে ব্লগ বানাতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। আমার আর আমার স্টাফের লক্ষ্য এখন একটাই, এই কন্টেস্টটা জেতা। কোনো এই ফালতু কাজে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। রোহন নন্দ কেমনভাবে নিয়েছিল এই রিজেকশনটা? বেশ স্পোর্টিংলি। ও আমার কথা বুঝেছিল এখন আমাদের ফোকাস এই কন্টেস্ট জেতা। আপনাকে আরও বিরক্ত করেনি? না। রোহন নন্দের গাড়ির জিপিএস ডেটা বলছে সে নাকি 5 থেকে 6 বার এই মলে এসেছিল। আমরা খবর নিয়েছি। আপনার রেস্তোরাঁ ছাড়া এই মলে অন্য কোথাও সে যায়নি। না শুনবার পরেও এতবার সে কেন এসেছিল সেটা আপনি বলতে পারেন? দেবজ্যোতির চোয়াল শক্ত হয়ে উঠেছে। তিনি একটু গম্ভীরভাবে বললেন, আমার সাথে পার্টনারশিপ বিজনেস শুরু করার প্রপোজাল নিয়ে এসেছিল। দক্ষিণ কলকাতার আরেকটা মলে নতুন একটা রেস্তোরাঁ দেওয়ার কথাও ভাবছিল। ও আনতো ক্যাপিটাল, আমি টেকনিক্যাল দিকটা দেখতাম। সেই নিয়ে কথা বলতে এসেছিল কয়েকবার। ময়ূর একটু অবাক হয়ে দিলীপের দিকে তাকায়। দিলীপের মুখের কোনো পরিবর্তন নেই। তিনি আরেকটা প্রশ্ন করেন, আপনারা কি প্যান এশিয়ান কুইজিনের রেস্তোরাঁ খুলতেন? সেটা ঠিক করা হয়নি। আপনার সঙ্গে রোহনের লাস্ট দেখা হয় কবে? 3 দিন আগে। ও সেই নতুন রেস্তোরাঁর ব্যাপারেই কথা বলতে এসেছিল। তারপরেই আপনি শিলং চলে যান? হ্যাঁ। আর আপনি আজই ফিরে এসেছেন? হ্যাঁ, আজই। শিলংয়ে আপনার কেউ থাকে? আমার ছোটবেলাটাই শিলংয়ে কেটেছে। আমার যখন 12 বছর বয়স তখন পড়াশোনার জন্য কলকাতায় চলে আসি। দিলীপ আরও কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়ে থাকেন দেবজ্যোতির দিকে, তারপর বলেন, ঠিক আছে, এই মুহূর্তে আপনার কাছে আমার আর কিচ্ছু জানবার নেই, কিন্তু দরকার পড়লে আপনার কাছে আবার আসবো। খেয়ে যাবেন না? দিলীপ হতবাকের মতো দাঁড়িয়ে থাকেন। আপনারা আমার রেস্তোরাঁয় এসেছেন, আপনাদের না খাইয়ে ছাড়তে পারি না। আপনারা খাবেন আর সবাইকে বলে বেড়াবেন যে আপনারা শেফ দেবজ্যোতি সরকারের হাতের রান্না খেয়ে এসেছেন। মন্দার,
মন্দার নামের হেড ওয়েটারটি টেবিলের উপর নানাবিধ খাবার সাজিয়ে রাখে। খাবারের অপূর্ব সুবাসে ময়ূরের জিভে জল আসতে শুরু করেছে। এইসবের কোনো দরকার ছিল না দেবজ্যোতি বাবু। আপনি এইসব বুঝবেন না স্যার, কোনো চিন্তা নেই, খাবারে কোনো বিষ নেই। আমি নিজের রান্না করা খাবারে বিষ মেশাই না। দিলীপ আর দেবজ্যোতি আবার একে অপরের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। তারপর দিলীপ নিজের সামনে রাখা প্লেটের কিছুটা খাবারের অংশ নিয়ে খেতে শুরু করেন। ময়ূরও দেখা দেখি খেতে শুরু করে। অদ্ভুত সুন্দর সেই খাবারের গন্ধ, অদ্ভুত সুন্দর সেই স্বাদ। ময়ূর মুগ্ধ হয়ে যায়। এত চমৎকার রান্নাও কি মানুষের হতে পারে? ময়ূরের খালি মনে হতে লাগলো সে বিশ্বের সবচেয়ে ভালো খাবারটা খাচ্ছে। এমন খাবার সে আর কোনোদিনও পাবে না। তার মনে হলো তার মাথার ভিতরের স্নায়ুকোষগুলো তাকে বলছে, তুই খেতে থাক, আরও খেতে থাক, এমন খাওয়ার জীবনেও পাবি না। খাওয়া শেষ হতেই তিনজনে শেফ দেবজ্যোতির কাছ থেকে বিদায় নিল। ময়ূর আর রাহুল কুমার দুজনেই এত খেয়েছে যে দুজনেই নড়তে পারছে না। দিলীপ শুধু ঠিক আছেন, গম্ভীর মুখে কিছু একটা সমানে ভেবে যাচ্ছেন। আশা করি আমার রেস্তোরাঁর রান্না আপনাদের ভালো লেগেছে। আমার মন কি বলছে জানেন? শিগগিরই আমাদের দেখা হবে। সে তো আমার পরম সৌভাগ্য দিলীপবাবু। রাহুল কুমারকে বিদায় জানিয়ে দিলীপ আর ময়ূর লিফটে ওঠে। ময়ূর এত খেয়েছে যে শরীরটা এখনো আইঢাই করছে। লিফটের মধ্যেই একটা বিচ্ছিরি রকম ঢেকুর তুলল সে। দিলীপ রীতিমতো কড়া চোখে তাকালেন ওর দিকে। সরি স্যার, মানে এতটা যে খেয়ে ফেলবো আমি বুঝতে পারিনি। দিলীপ চুপ করেই থাকেন। পার্কিং স্পেসে গাড়িতে উঠে ময়ূরকে একটা মোক্ষম প্রশ্ন করেন দিলীপ। রোহন নন্দের বাড়িতে তুমি কি টাকা পেয়েছিলে ময়ূর? ময়ূর একটু চমকে গিয়ে তাকায় নিজের বসের দিকে। দিলীপ তখনও একটা অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছেন। না স্যার, কোনো টাকা ছিল না রোহনের বাড়িতে। এত বড় কথা তুমি আমাকে জানাওনি কেন? জানেন স্যার, আমি ভেবেছিলাম রোহন নন্দ হয়তো টাকাটা ব্যাংকে জমা দিয়েছে। ওই টাকাটা তাই জন্য ওর বাড়িতে পাওয়া যায়নি। এমনিতেই তো ওর বাড়ির যা হাড়ির হাল, তাই। তুমি ওর ব্যাংকের স্টেটমেন্ট চেক করেছিলে? ময়ূর চুপ করে যায়। ব্যাংক থেকে যে স্টেটমেন্ট সে নিয়ে এসেছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত সেটা খুঁটিয়ে দেখার সময় পাননি। দিলীপ ময়ূরের উত্তরের অপেক্ষা না করে অন্য একটা কাউকে ফোন করেন। হ্যালো, তুই তোর অফিসে আছিস এখন? এরপর ময়ূর আর কিছু শুনতে পায় না। দিলীপ কথা বলতে বলতে অনেকটা এগিয়ে গেছেন। দিলীপ ফিরে এলে ময়ূর জিজ্ঞেস করে, এইবার কোথায় যাবেন স্যার? গল্ফ গ্রিন থানা, স্বরূপ মাইতির সঙ্গে আবার গল্প করতে। ওর কাছে একটা জিনিস আমার জানা দরকার, নইলে আমার অঙ্কটা যে কিছুতেই মিলছে না। ময়ূর আর কোনো প্রশ্ন করে না। সে জানে এখন প্রশ্ন করলে দিলীপ কোনো উত্তর দেবেন না। প্রায় 1 ঘন্টার মধ্যেই ওরা দুজনে গল্ফ গ্রিন থানায় পৌঁছে গেল। থানার বড় বাবু একটা আলাদা ঘরে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করে দিলেন। স্বরূপ ওদের দুজনকে দেখেই বলে ওঠে, স্যার 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 প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এই ভুল আর কোনোদিন করবো না, বিশ্বাস করুন স্যার। তুই কিন্তু আমাদের কাছ থেকে অনেক কিছু লুকিয়েছিস। আমি কিচ্ছু লুকোইনি স্যার, আমি কিচ্ছু লুকোইনি। একদম মিথ্যে কথা বলবি না। রোহনের ফ্ল্যাটে যে 2-3 লাখ টাকা থাকবে সে খবরটা তুই কার কাছ থেকে পেয়েছিলি? তার কথা তো একবারও আমাদের জানাসনি তুই। স্বরূপ প্রচণ্ডভাবে স্তম্ভিত হয়ে যায়। সে আর কোনো কথা বলতে পারে না। তোর প্রতিক্রিয়া দেখে স্পষ্ট বুঝতে পারছি আমার অনুমান সম্পূর্ণ নির্ভুল। তুই খবরটা কারোর কাছ থেকে পেয়েছিলি। তোর টাকার খুব দরকার ছিল, আর ওই ব্যক্তি সহজে টাকা পাওয়ার একটা সুযোগ করে দেয়। তার বিনিময়ে ও তোকে ওর হয়ে একটা কাজ করে দিতে বলে, কিন্তু সেই কাজটা তুই করে উঠতে পারিসনি। তার আগেই তুই ধরা পড়ে যাস আমাদের কাছে। কি আমি ঠিক বলছি কি? স্বরূপ দুহাতে নিজের মুখ লুকিয়ে ফেলে। বিশ্বাস করুন আমি রোহনকে খুন করিনি। আমি তো খুন তুই করিসনি ঠিকই, কিন্তু খুনি নিজেকে বাঁচাতে তোকে ব্যবহার করেছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা কর, তারপর পুলিশের কাছে সত্যিটা স্বীকার কর। তুই যদি সত্যি কথা না বলিস তোকে কেউ বাঁচাতে পারবে না। স্বরূপকে একলা ছেড়ে দিয়ে দিলীপ আর ময়ূর দুজনেই বেরিয়ে আসেন থানা থেকে। ও এবার সঠিক বয়ান দেবে, সেটা আমাদের কেস সাজাতে সাহায্য করবে। স্যার, আপনি কি বুঝতে পেরেছেন যে রোহন নন্দের খুনি কে? হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু মোটিভ এখনো পর্যন্ত আমার কাছে ক্লিয়ার না, একটু ধোঁয়াশা আছে। খুনি কে স্যার? দিলীপ একবার ময়ূরের দিকে তাকান, তারপর বলেন, অতি দর্পে হত লঙ্কা। মানে? বাংলা প্রবাদ তুমি জানো না? তুমি এখান থেকে বাড়ি চলে যাও, আমি একটু সত্যজিতের সঙ্গে দেখা করতে যাব, কাজ আছে। ময়ূর বেজার মুখে বাড়ি ফেরার জন্য তৈরি হয়। আজ সন্ধেটা কি ভালো কাটলো, কত ভালো ভালো খাবার খেলো, কিন্তু গন্ধ এখনো সেই গন্ধ নাকে ভেসে আসছে। ময়ূর খেয়াল করলো সেই সুস্বাদু খাবারের গন্ধ এখনো দিলীপ স্যারের শরীর থেকে ভেসে আসছে।
সারা রাত উত্তেজনায় ঘুম হলো না ময়ূরের। সকাল সকাল লালবাজারে এসে দেখে দিলীপ স্যার নিজের অফিসে নেই। গিরিধারী অপেক্ষা করছে ওদের দুজনের জন্য। তুই এখানে কতক্ষণ? এই তো আধ ঘন্টা হলো। দিলীপ স্যার আমাকে কালকে রাতে দুজনে ব্যাকগ্রাউন্ড চেক করতে বলেছিল, সেই রিপোর্টটাই দিতে এসেছিলাম। কাদের ব্যাকগ্রাউন্ড? কই, আমাকে তো স্যার কিছু বলেননি। তোকে বলবো কেন? তুই কত ভালো ভালো জায়গায় যাচ্ছিস, কত ভালো ভালো খাবার খাচ্ছিস, তখন আমার কথা মনে পড়ে না, তাই না? ভাই রাগ করিস না প্লিজ। ওদের দুজনের কথার মাঝখানে দিলীপ অফিসে ঢুকলেন। মুখ অসম্ভব ফ্রেশ আর হাসি খুশি, যেন কেসটা সলভ করে ফেলেছেন। ওদের দুজনকে নিজের ঘরে ডেকে নিলেন। কি রিপোর্ট পেলে গিরিধারী? স্যার, আপনার অনুমান একদম ঠিক স্যার। স্বরূপ মাইতি যে স্কুলে পড়তো সেই স্কুলের টিচার ছিলেন দেবজ্যোতি সরকার। দুজনে দুজনকে ভালোভাবেই চেনে। দেবজ্যোতি সরকার কি বিষয়ে পড়াতেন? কেমিস্ট্রি স্যার। গুড জব গিরিধারী, তুমি খুব ভালো কাজ করেছো, থ্যাংক ইউ। গিরিধারী প্রসন্ন চিত্তে চলে যায়। ময়ূর অবাক হয়ে বলে, স্যার? হ্যাঁ, তোমারও ক্রেডিট আছে। তুমি তো গতকাল বললে দেবজ্যোতি সরকার শেফ হবার আগে স্কুল টিচার ছিল। আমিও সেই কথা শুনে অন্ধকারে একটা ঢিল ছুড়লাম, ডিলটা লেগে গেল। তাহলে কি? এখন সত্যজিতের রিপোর্টের অপেক্ষা। ওই রিপোর্টের ওপর ভিত্তি করে পুরো কেসটা দাঁড়িয়ে আছে। যতক্ষণ না ওই রিপোর্ট আসছে আমরা কিচ্ছু করতে পারবো না। সারাদিন ময়ূর নিজের কাজে মন দিতে পারল না। উত্তেজনায় যেন ছটফট করছে। বারবার উঁকি মেরে দিলীপ স্যারের ঘরের দিকে তাকাচ্ছে। তবে অদ্ভুত মানুষ এই দিলীপ। শান্তভাবে এক মনে নিজের বাদবাকি কাজগুলো করে যাচ্ছেন। দুই একবার ওনার সাথে ময়ূরের চোখাচোখি হলো। ময়ূর কোনো মতে পালিয়ে বাঁচল। সত্যজিতের ফোনটা এলো ঠিক বিকেল 4টের সময়। ময়ূর কান পেতেই ছিল। হুড়মুড় করে সে ঢুকে পড়ল স্যারের কেবিনে। হ্যালো, বল। তোর সন্দেহ একদম ঠিক। গতকালের যে খাবার স্যাম্পল আমার ল্যাবে পাঠিয়েছিলি সেখানে একটা অদ্ভুত কম্পাউন্ড পাওয়া গেছে। তুই ম্যাজিক মাশরুমের নাম শুনেছিস? এটা এক ধরনের ড্রাগ না? ল্যাটিন আমেরিকার উপজাতি আর হিপিরা এই ধরনের ড্রাগ ব্যবহার করে নেশা করে। হ্যাঁ, তুই ঠিকই জানিস। ভারত সহ নানান দেশে এই মাশরুম ব্যান করা হয়েছে। কারণটা তো আশা করি তুই বুঝতেই পারছিস। তোদের কালকের খাবারের স্যাম্পল থেকে একটা কম্পাউন্ডের ট্রেস পেলাম, সিলোসাইবিন। এই পার্টিকুলার কম্পাউন্ডটা ওই ম্যাজিক মাশরুম থেকে তৈরি হয়। আমাদের দেশের নর্থ ইস্টের রাজ্যগুলোতে এই ধরনের মাশরুমের অনেক ভ্যারাইটি পাওয়া যায়, যেমন সাইলোসাইব কিউবেন্সিস, সাইলোসাইব সেমিলান্সটা, আমানিটা মাস্কারিয়া, সব ম্যাজিক মাশরুমেরই দেশীয় ভাই। এই কম্পাউন্ড কেমন ভাবে কাজ করে? ভেরি সিম্পল। শরীরের মধ্যে প্রবেশ করার পর লিভার এই সিলোসাইবিনকে সিলোসিনে রূপান্তরিত করে। সেই সিলোসিন সোজা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেরোটোনিন রিসেপ্টরের সাথে নিজেকে যুক্ত করে ফেলে। আমাদের শরীরে যেসব নিউরাল নেটওয়ার্কগুলো আছে এই কম্পাউন্ডের প্রভাবে বিশেষভাবে তারা স্টিমুলেট হয়, যার ফলে আমাদের চিন্তা, মুড, অনুভূতি ব্যাপক পরিবর্তন ঘটে। তোর অত শত মেডিকেল টার্মস আমার মাথায় ঢুকছে না, পাতি বাংলায় বল। এই মাশরুম কি করে? আরে বাবা, মানুষের মধ্যে একটা অদ্ভুত আসক্তির জন্ম দেয়, এটাই গোদা বাংলায় বলা যায়। এক কথায় বলতে গেলে মানুষের বিচার বিবেচনার 12টা বাজিয়ে দেয় একেবারে, তাকে মোহগ্রস্ত করে তোলে। তার মনে একটা অদ্ভুত আনন্দের সঞ্চার হয়। অতি সামান্য জিনিসেও সে স্বর্গের সুখ খুঁজে পায়। বুঝলাম। আর ওই সেকেন্ড জিনিসটা যেটা তোকে চেক করতে বলেছিলাম সেটা চেক করেছিলি? হ্যাঁ, ওতে রিসিন বিষের ট্রেস আমি পেয়েছি। ব্যাস, তাহলে আর কি, আমার অঙ্ক মিলে গেল। ফোনটা রেখে দিলীপ ময়ূরের দিকে হাসি মুখে তাকান। একবার ওই রাহুল কুমারকে ফোন লাগাও, কনফার্ম করো শেফ দেবজ্যোতি সরকার নিজের রেস্তোরাঁয় আছেন কিনা। থাকলে ওনাকে যেন ওখানেই কোনোভাবে আটকে রাখে। আমরা এক্ষুনি যাচ্ছি সেখানে। ময়ূরের হতভম্ব ভাবটা এখনো কাটেনি। খানিকটা আমতা আমতা করে বলল, শেফ দেবজ্যোতি সরকারি রোহননন্দের খুন করেছে স্যার। ময়ূর, এত স্লো হলে কিভাবে চলবে? তোমার তো আগেই বুঝে যাওয়ার কথা ছিল। কিন্তু কিভাবে? যেদিন রোহন খুন হয় সেদিন তো উনি কলকাতায় ছিলেনই না, উনি সত্যিই শিলং গিয়েছিলেন। তাহলে উনি রোহন নন্দকে বিষ খাওয়ালেন কি করে স্যার? এইখানেই তো ওনার শয়তানি বুদ্ধির পরিচয়। পুলিশের গাড়ি ছুটে চলেছে বাইপাস ধরে। ওদের গন্তব্য এখন জয়নগর মাজিলপুর। গাড়ির সামনের সিটে বসে আছেন লালবাজারেরই একজন অফিসার। মাঝখানে দিলীপ আর ময়ূর, পিছনে দুজন কনস্টেবল। লোকাল থানাকেও ফোন করে বলা হয়েছে ওরা লালবাজার থেকে আসা এই পুলিশের টিমকে সব রকমভাবে সাহায্য করবে। অনেকটা পথ, রাস্তা যেন শেষই হচ্ছে না। আধ ঘন্টা আগে রাহুল কুমার ফোন করেছিল ময়ূরকে। দেবজ্যোতি সরকার কাউকে না বলে নিজের রেস্তোরাঁ থেকে গা ঢাকা দিয়েছেন। খবরটা পাওয়া মাত্র ওনার বাড়িতে লোক পাঠিয়েছিল ময়ূর। বাড়ি ফাঁকা,
উনি নিজের বাড়ি ফিরে যাননি। তখনই রেস্তোরাঁর হেড ওয়েটার মন্দারের কাছ থেকে জানা গেল দেবজ্যোতি সরকারের মায়ের নামে জয়নগর মাজিলপুরে 20 কাঠা জমি আছে। ওখানে ওনার একটা ফার্ম হাউস মতো আছে। রেস্তোরাঁতে ব্যবহৃত শাকসবজি নাকি ওখান থেকেই আসে। এখানে নাকি শাকসবজি ফলানোর জন্য পেশাদার লোক রেখেছেন দেবজ্যোতি। দিলীপ আর দেরি করেননি, টিম নিয়ে বেরিয়ে গেছেন শিকারের খোঁজে। গিরিধারীকে পাঠিয়ে দিয়েছেন ওই হেরিটেজ মলে নিনিং রেস্তোরাঁর সমস্ত খাদ্যদ্রব্যের স্যাম্পল কালেক্ট করতে। এছাড়া নার্কোটিক্স ডিপার্টমেন্টে উনি একটা প্রাথমিক রিপোর্ট করে রেখেছেন। গিরিধারীর সাথে নার্কোটিক্স টিমের 2 জন অফিসারও গেছে ওখানে। ময়ূর বারবার দিলীপের দিকে তাকাচ্ছিল। দিলীপ শেষে থাকতে না পেরে বলেই ফেললেন, বারবার আমার দিকে তাকাচ্ছ কেন? কিছু বলার থাকলে বলতে পারো। স্যার, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কি থেকে যে কি হলো সব আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গল্পের শেষে গোয়েন্দারা যেমন সবকিছু গুছিয়ে বলে, তেমনি আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। তাহলে তোমার মাথার উপর দিয়ে আর কিচ্ছু যাবে না। একটু দম নিয়ে দিলীপ বলতে শুরু করেন, এই ঘটনাটার সূত্রপাত রোহন নন্দ বলে একজন ফুড ব্লগার কাম ফুড ক্রিটিককে নিয়ে। সে যখন ফুড ব্লগার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিল, তখন হয়তো জেনুইনভাবেই ফুড ব্লগিং করত। খাবার নিয়ে, খাবার বানানোর পদ্ধতি নিয়ে সে কিছুটা হোমওয়ার্কও করেছিল। তার সেই পরিশ্রম বিফলে যায়নি। সে ধীরে ধীরে জনপ্রিয় হতে লাগলো। পরিচিতির সঙ্গে সঙ্গে তার পকেটও গরম হতে শুরু করলো। ব্যাস, এই চট করে পাওয়া সাফল্য মাথা ঘুরিয়ে দিল রোহন নন্দের। সে বড়লোকি জীবনধারায় আসক্ত হয়ে পড়ল। এই বড়লোকি চাল বজায় রাখতে সে সাধ্যের বেশি লোন নিয়ে ফেলল ব্যাংক থেকে। কিন্তু চিরদিন কারোর এক থাকে না। কোনো কারণে জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে লাগলো, উপার্জনও কমে যেতে শুরু করলো। তখন ও বাধ্য হয়ে সুমিত সাহার মতন ছোট ছোট রেস্তোরাঁ, ক্লাউড কিচেনের উপর চাপ দিয়ে টাকা উপার্জন করার চেষ্টা করতে লাগলো। আমি খোঁজখবর নিয়ে দেখেছি, সুমিত সাহা প্রথম নয়, ও অনেকের সঙ্গেই এই কাজ করেছে। যাই হোক, সেই পথেও ও বেশি দিন সুবিধে করে উঠতে পারল না। ফুড ব্লগারের সংখ্যা এখন লাফিয়ে লাফিয়ে বেড়েছে। লোকেরাও আগের থেকে বেশি সচেতন হয়ে পড়েছে। কাজেই ও বুঝল ওকে অন্য রাস্তা নিতে হবে। তখনই ওর কানে ইন্টারন্যাশনাল ফুড ম্যাগাজিনের কন্টেস্টের খবরটা এলো। দিলীপ জলের বোতল খুলে জল খান, তারপর আবার বলেন, তোমার মুখেই শুনেছি ইন্টারন্যাশনাল ফুড ম্যাগাজিন প্রতি বছরের মতন এই বছরও পৃথিবীর সেরা 100খানা রেস্তোরাঁ সিলেক্ট করেছে। ভারতবর্ষ থেকে 2টো রেস্তোরাঁ মোটে সিলেক্ট হয়েছে, যার মধ্যে একটা হলো এই নিনিং রেস্তোরাঁ। রোহন বুঝলো এটাই শেষ সুযোগ। ব্যাংক টাকার জন্য ওর ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। কোনোভাবে এই নিনিংয়ের ওপর যদি একটা ফুড ব্লগ বানানো যায়, তাহলে ওর ডুবন্ত ক্যারিয়ারটাকে কোনোভাবে বাঁচানো যাবে। যেমনি ভাবা তেমনি কাজ। রোহন নন্দ ওর ভিডিওগ্রাফার স্বরূপ মাইতিকে নিয়ে হাজির হলো এই নিনিং রেস্তোরাঁতে। কিন্তু দেবজ্যোতি সরকার পত্রপাঠ বিদায় করে দিলেন 2 জনকে। কিন্তু রোহন নন্দ ছেড়ে দেওয়ার পাবলিক নয়। সে নিনিং রেস্তোরাঁর ব্যাপারে তদন্ত করতে শুরু করলো। তখনই সে কোনোভাবে জানতে পারলো দেবজ্যোতি সরকার নিজের রেস্তোরাঁর খাবারে একটা নিষিদ্ধ কেমিক্যাল মেশায়। ওই নিষিদ্ধ মাদকের প্রভাবেই ওনার রেস্তোরাঁ এত পপুলারিটি। ব্যাস, ও বুঝলো জ্যাকপটও পেয়ে গেছে। দেবজ্যোতি বাবুকেও ব্ল্যাকমেল করতে শুরু করলো। এই মলে এতবার এসেছিল তাহলে তাহলে ওই জন্যই? হ্যাঁ, দেবজ্যোতিবাবু মনে মনে ঠিক করলেন তিনি রোহনকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবেন। তিনি একজন কেমিস্ট্রির শিক্ষক ছিলেন, আর এখন তিনি শেফ। নানা রকম বিষের সঙ্গে তার ভালোই পরিচয় আছে। তিনি ভেবে চিনতে রিসিন বিষ বেছে নিলেন। রিসিন বিষ তৈরি হয় সোজা সাদা ধরনের দ্রবণীয় পদার্থ, যার না আছে কোনো স্বাদ, না আছে কোনো গন্ধ। গ্রহণের 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিষ তার কাজ সম্পন্ন করবে। আর এই বিষের উপসর্গ কি জানো? জ্বর, গায়ে ব্যথা, বমি বমি ভাব। বাইরে থেকে দেখে মনে হবে সিরিয়াস কেস অফ ফুড পয়জনিং। রোহনের পরিবারে কেউ নেই। ওর একমাত্র দিদি ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। ওর একমাত্র অ্যাসিস্ট্যান্ট কাম ভিডিওগ্রাফার স্বরূপ মাইতি দেবজ্যোতির একসময়ের ছাত্র। এই সময় যদি রোহনের হঠাৎ করে মৃত্যু হয়, লোকে ভাববে সাংঘাতিক ফুড পয়জনিংয়ে ওর মৃত্যু হয়েছে। কেউ বিষক্রিয়া হিসেবে সন্দেহই করবে না, সব ধামাচাপা পড়ে যাবে। সেই রকম প্ল্যান করে দেবজ্যোতি পাউডার চিনির সঙ্গে রিসিন মিশিয়ে চিনির প্যাকেট বানালেন। রোহন নন্দকে একা ডেকে এনে সার্ভ করলেন সেই কলম্বিয়ান কফি, সঙ্গে সেই বিষ মেশানো চিনির প্যাকেট। রোহন নিজের হাতে বিষ মিশিয়ে সেই কফি পান করল। তারপর এইখানেই দেবজ্যোতিবাবুর একমাত্র মিস্টেক বলবো না, প্রফেশনাল ভুল হয়েছিল। তিনি রোহনকে 1-এর বেশি বিষ মেশানো চিনির প্যাকেট দিয়ে ফেলেছিলেন। আসলে উনি একজন শেফ, তো মানুষ যাতে ওনার বানানো কোনো খাবার খেয়ে আনন্দ পায় সেই চিন্তাই সবসময় ওনার মাথায় ঘুরতে থাকে।
রোহন নন্দ কফিতে কেমন মিষ্টি খায় তিনি জানতেন না, তাই 2-3টে বিষ মেশানো চিনির প্যাকেট দিয়েছিলেন। রোহন একটা প্যাকেট ব্যবহার করল, বাকি প্যাকেটগুলো পুড়ে নিল নিজের জামার পকেটে, যেমন আমরা রেস্তোরাঁতে করে থাকি। দেবজ্যোতি দেখলেন সবই, কিন্তু বলতে পারলেন না কিচ্ছু। কিছু বললে রোহন সন্দেহ করবে, তাই চুপ করে রইলেন। রোহন চলে যাওয়ার পর তিনিও শিলং পালালেন নিজের অ্যালিবাই তৈরি করার জন্য, যাতে রোহনের মৃত্যুর পর কেউ তাকে আর সন্দেহ না করে। কিন্তু মনে একটা চিন্তা রয়ে গেল, যদি কেউ কোনোভাবে রোহনের মৃত্যুর তদন্ত করার সময় ওই বিষ মেশানো সুগার প্যাকেটের সন্ধান পেয়ে যায়, তখন কি হবে? তখন তিনি নিজের প্রাক্তন ছাত্রের সাহায্য নেবার কথা চিন্তা করলেন। স্বরূপ নিশ্চয়ই বলেছিল রোহন তার পেমেন্ট দিচ্ছে না। তিনি সুযোগ বুঝে স্বরূপকে বললেন রোহনের ফ্ল্যাটে 2-3 লাখ টাকা আছে। স্বরূপ লোভে পড়ে যায়, সে ঠিক করে রোহনের ফ্ল্যাটে গিয়ে টাকাটা সে চুরি করবে। দেবজ্যোতি বললেন এই খবরের বিনিময়ে ওনার একটা কাজ করে দিতে হবে স্বরূপকে, ফ্ল্যাট থেকে ওই চিনির প্যাকেট সরিয়ে ফেলতে হবে। স্বরূপ সেই কাজটাই করতে গিয়েছিল, কিন্তু ও টাকা খুঁজতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে চিনির প্যাকেট সে সরাতে পারেনি। এ তো ব্রিলিয়েন্ট প্ল্যান স্যার। কিন্তু ভাগ্য দেবজ্যোতি বা রোহন কাউকেই সহায়তা করল না। মৃত্যুর দিন নিজের বাড়িতে কফি বানানোর সময় সেই বিষ ভরা চিনির প্যাকেটই ব্যবহার করল রোহন। তারপর সে গেল হেরিটেজ মলে দেবজ্যোতি বাবুর সঙ্গে দেখা করতে। দেবজ্যোতি যে শিলং গেছেন সেই খবর রোহন জানত না। অত্যধিক বিষের প্রভাবে মলের মধ্যেই তার শরীর খারাপ করতে শুরু করল। লিফটে ভিড়, এসকেলেটারে ভিড়। দেবজ্যোতির রেস্তোরাঁর খুব কাছেই দক্ষিণের ফায়ার এক্সিট, সেই সিঁড়ি দিয়ে কোনো রকমে নামতে শুরু করল সে। ঘটনাচক্রে সুমিত সাহা সেই মুহূর্তে সেই ফ্লোরে অন্য এক রেস্তোরাঁ থেকে খাবার নিতে এসেছিল। রোহনকে একা দেখে ওর মাথায় প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সবকিছু ভুলে সে রোহনের পিছু নিতে শুরু করে। তারপর সুযোগ বুঝে রোহনের উপর সে হামলা করে। আমরা জানি সে রোহনের উপর হাত তুলেছিল ঠিকই, কিন্তু সে হাত না তুললেও রোহন মারাই যেত। কিন্তু অরিন্দম হঠাৎ এসে পড়ায় সুমিত পালিয়ে যায়। অরিন্দমের জন্যই কেসটা পুলিশের কাছে যায়। সত্যজিতের কাছে আসে ময়না তদন্তের জন্য, আর সত্যজিৎ মৃত্যুর আসল কারণ খুঁজে বের করে। উফ, কি লেভেলের ব্যাপার স্যাপার। আজ স্বরূপ মাইতি গল্ফগ্রিন থানায় বয়ান দিয়েছে, সে নিজের প্রাক্তন শিক্ষকের বিরুদ্ধে সাক্ষী হবার জন্যও রাজি হয়ে গেছে। আচ্ছা, আপনি দেবজ্যোতি সরকারকে কখন থেকে সন্দেহ করতে শুরু করলেন স্যার? প্রথমে আমাদের তদন্ত ভুল পথেই চলছিল, তারপর যখন জানতে পারলাম রোহনের মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে, আমার মনে স্থির বিশ্বাস জন্মালো রোহনের মৃত্যুর পিছনে কোনো ফুড ইন্ডাস্ট্রির লোকই আছে। তখন দেবজ্যোতিবাবুকে জিজ্ঞেস করলাম রোহন কেন বারবার আসতো ওনার কাছে। উনি বেমালুম একটা মিথ্যা কথা বললেন যে ওরা দক্ষিণ কলকাতার অন্য এক মলে নতুন রেস্তোরাঁ খুলবেন। রোহন নাকি সেই রেস্তোরাঁর জন্য আনবে ক্যাপিটাল। যার নিজেরই ভারেমা ভবানীর অবস্থা, সে টাকা দিয়ে নতুন রেস্তোরাঁ খুলবে, আর ওই রেস্তোরাঁ কোন কুইজিনের উপর হবে সেটা নাকি এখনো ঠিক হয়নি। দেবজ্যোতির মতন শেফের মুখে এসব কথা ঠিক মানায় না। কুইজিনের উপর রেস্তোরাঁর রান্নাঘর, ডাইনিং রুম প্লেসমেন্ট সবকিছু ম্যাটার করে। আমার সন্দেহ হতে লাগলো। মনে একটা সম্ভাবনা উঁকি দিল, রোহনের তো টাকার দরকার। রোহন ওনাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল না তো কোনোভাবে? ব্ল্যাকমেল করার পেছনে দুটো ব্যাপার থাকতে পারে, পারিবারিক ইচ্ছা কিংবা রেস্তোরাঁর কোনো ম্যাল প্র্যাকটিস। দ্বিতীয়টাই বেশি গ্রহণযোগ্য বলে মনে হলো আমার। আগেই লক্ষ্য করেছিলাম রোহনের ডাস্টবিনে যেমন একটা সুগার খালি প্যাকেট পড়েছিল, সেরকমই কাস্টম মেড চিনির প্যাকেট আমাদের দিয়েছিল দেবজ্যোতি। ব্যাস, 2-2 4। ওনার চোখ এড়িয়ে খাবারের স্যাম্পেল সংগ্রহ করলাম। গিরিধারীকে রোহনের ফ্ল্যাটে পাঠিয়ে সেই ব্যবহার করা চিনির প্যাকেট সংগ্রহ করে ল্যাবে পাঠালাম। তারপর সবকিছু তো তুমি জানো। হঠাৎ খুব জোরে একটা ব্রেক মারা শব্দ হলো। দিলীপ আর ময়ূর নিজেদের সিট থেকে অনেকটা এগিয়ে এলেন। বিরাট একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা থেমে গেল। কি হলো, গাড়িটা এইভাবে থামালে কেন? স্যার, ওই দেখুন। কথার মাঝে কখন যে ওরা জয়নগর মজিলপুরে পৌঁছে গেছে সেটা খেয়াল করেনি। দেবজ্যোতি বাবুর ফার্ম হাউসের নাম কল্পনা। সেখান থেকে এখনো কালো ধোঁয়া বেরোচ্ছে। দূর থেকে আগুনের শিখাও নজরে পড়ল দিলীপের। সর্বনাশ বলেই দিলীপ গাড়ির দরজা খুলে ছুটলেন আগুনের দিকে। পিছনে পিছনে ময়ূর। পুরো ফার্ম হাউসে দাউ দাউ করে আগুন লেগেছে। আশেপাশে লোকেরা চিৎকার চেঁচামেচি করছে। কেউ কেউ জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু এইসবের মধ্যেও ওই আগুন লেগে যাওয়া বাড়ির বারান্দায় শান্তভাবে দাঁড়িয়ে আছেন দেবজ্যোতি সরকার। কি করছেন কি? দেবজ্যোতিবাবু এক্ষুনি বেরিয়ে আসুন। না না, সব কিছু আজ শেষ হয়ে যাবে। সব কিছু আমি শেষ করে দেব। কেউ এগিয়ে আসবে না। এগিয়ে এলে আমি নিজের গায়ে আগুন লাগিয়ে দেব।
কি পাগলামি করছেন আপনি ময়ূর? তাড়াতাড়ি দমকলকে খবর দাও। খবরদার, আমার কাছে কেউ আসবে না। দেবজ্যোতি বাবু নিজের প্যান্টের পকেট থেকে লাইটার বার করেন। দেবজ্যোতি বাবু কোনো পাগলামি করবেন না, ওখান থেকে বেরিয়ে আসুন প্লিজ। পাগলামির আপনি কি দেখেছেন? হ্যাঁ, এইবার দেখবেন পাগলামি কাকে বলে। দেবজ্যোতি হাত ঘুরিয়ে নিজে গায়ে আগুন লাগাতে চান। দিলীপ দ্রুত পায়ে গিয়ে আসেন ওনার দিকে। দেবজ্যোতি বাবু, এসব পাগলামোর কথা আপনার মুখে একদম মানাচ্ছে না। আপনি মোটেই পাগল নন, শুধু লোক দেখানো পাগলামির নাটক করছেন। আসলে আপনি কি জানেন, আপনি একজন শিয়ানা ক্যালকুলেটিভ মানুষ। সবকিছু আপনি সহজে শর্টকাটে পেতে চান, কোনো কিছুর প্রতি আপনার সেই টান বা প্যাশন নেই। এমনকি রান্নার প্রতি আপনি যা প্যাশন দেখান সেটাও একটা লোক দেখানো নাটক। এই, মুখ সামলে কথা বলুন। যা জানেন না সেই বিষয় নিয়ে কথা একদম বলবেন না। কি জানি না? আপনি একজন খুব সাধারণ মানুষ, আর খুবই সাধারণ মানের রাঁধুনি। আপনার নিজের রান্নার উপর কনফিডেন্স নেই বলে সেই রান্নায় মাদক মেশান। সে রান্না খেয়েই মানুষ বিভ্রান্ত হয়, আপনার জয়গান করে। আরে আপনার থেকে বেশি রান্নার জ্ঞান ওই ফুড ব্লগার রোহনের ছিল। অ্যাটলিস্ট আপনার রান্না খেয়েও বুঝতে তো পেরেছিল যে কিছু একটা গন্ডগোল আছে। ভাগ্যিস ছিল, নইলে আপনার জন্য দেশের নাক কাটা যেত। সবাই বলতো ভারতীয় শেফরা জোচ্চুরি করে। এই, দেবজ্যোতি সরকার একটা ভীষণ চিৎকার করে ওঠেন এবং এক লাফে সেই জ্বলন্ত বাড়ির বারান্দা থেকে বেরিয়ে দিলীপের উপর ঝাঁপিয়ে পড়ে। দুই হাত দিয়ে টিপে ধরেন দিলীপের গলা। হিসিয়ে বলতে থাকেন, তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছেন। কোনো আইডিয়া আছে আমাকে এইখানে পৌঁছানোর জন্য কি কি করতে হয়েছে? কোনো আইডিয়া নেই আপনার। ছোটবেলায় যখন বাবাকে বলেছিলাম আমি বড় হয়ে রান্না করতে চাই, কি পেটানো পিটিয়েছিল আমার বাবা। রান্না বান্না নাকি মেয়ে ছেলেদের কাজ, পুরুষদের হাতে নাকি হাতা খুন্তি শোভা পায় না। ময়ূর সহ বাদবাকি পুলিশেরা চলে এসেছে, কিন্তু ওরা দেবজ্যোতি সরকারের হাত থেকে দিলীপকে মুক্ত করতে পারছে না। অন্যদিকে দেবজ্যোতি উন্মাদের মতো তখনও বলে চলেছেন, স্কুলে কলেজের সমস্ত ছেলেরা আমাকে হাফ লেডিস বলে খেপাত। সবকিছু না মুখ বুঝে সহ্য করে গেছি আমি। আমার স্বপ্নকে এক মুহূর্তের জন্য আমি ভুলিনি। বাবা মা মারা যাওয়ার পর স্কুলের পাকা চাকরি ছেড়ে ভারতবর্ষের নানান রাজ্যে ঘুরে বেরিয়েছি রান্না শেখার জন্য। কত হোটেলে ইন্টারভিউ দিয়েছি, সব জায়গা থেকে বাদ দিয়ে দিয়েছে আমায়। সবাই কি বলেছে, আমার রান্নায় নাকি কোনো এক্স ফ্যাক্টর নেই। এখন যখন রান্নায় এক্স ফ্যাক্টর নিয়ে এলাম, তখন আপনাদের মতো লোকেদের এখানে নাক গলাতেই হবে না। দিলীপ নিজেকে ছাড়িয়ে নেন। রোহন আপনার সিক্রেট জেনে আপনাকে ব্ল্যাকমেল করছিল। ওর বড্ড লোভ হয়ে গেছিল, অর্ধেক রাজত্ব চেয়ে বসেছিল। যে রাজ্য এত কষ্ট করে আমি তৈরি করলাম, ওর মতন একটা লোভী মানুষকে দিয়ে দেব, এটাও ভাবলই বা কি করে? হ্যাঁ, বেশ করেছি, আমি ওকে মেরেছি, বেশ করেছি। ওর মতো লোকের বেঁচে থাকবার কোনো অধিকার নেই। ভুল বললেন, বেঁচে থাকার অধিকার সবার আছে, প্রাণ নেওয়ার অধিকার কারণ নেই। নিয়ে যাও ওনাকে। দুজন পুলিশ কনস্টেবল হির হির করে টানতে টানতে নিয়ে যায় দেবজ্যোতি সরকারকে। তখনও তিনি জ্বলন্ত দৃষ্টিতে দিলীপের দিকে তাকিয়েছিলেন। ওহ স্যার, আপনি কিন্তু ভয় পাইয়ে দিয়েছিলেন। এটা রিস্ক আমাকে নিতেই হতো। শুনেছিলাম শিল্পের নিন্দে করলে শিল্পীরা নাকি খেপে যায়। আজ দেখলাম কথাটা একেবারে সঠিক। উনি হঠাৎ করে এখানে আগুনই বা লাগালেন কেন? প্রমাণ লোপাট করতে। এখানে রেস্তোরাঁর শাকসবজি ফলনের আড়ালে উনি এই ম্যাজিক মাশরুমের চাষ করতেন। সেই মাশরুম শুকিয়ে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিজের খাবারে মেশাতেন, খাবারের এক্স ফ্যাক্টর বাড়াতে। আগুনটা নিভুক, তারপরে নার্কোটিক্স টিমকে খবর দেব, ওরা নিশ্চয়ই কিছু পাবে ওখানে। আপনার গলায় কিন্তু ওই আঙুলের দাগগুলো ফুটে উঠেছে স্যার। সে উঠুক, আমি তো মরে যাইনি। দিলীপ নিজের গলায় হাত বোলাতে বোলাতে বলেন কথাটা। আচ্ছা স্যার, সুমিত সাহাকে নিয়ে কি করবেন? একটা মাইনার কেস দিয়ে আমি ছেড়ে দেবো। ছেলেটা রোহনের জন্য খুব কষ্ট পেয়েছে, বাড়িতে বুড়ো মা বাবা আছে, ও জেলে থাকলে ওনাদের সমস্যা হবে। ময়ূর অবাক হয়ে দিলীপ স্যারের দিকে তাকিয়ে। লোকটাকে সে যত দেখে তত তার মনে শ্রদ্ধা জন্মায়। আশা করি ময়ূর, তুমি এই কেস থেকে যা শিক্ষা পেলে জন্ম জন্মান্তরেও ভুলিবে না। কি, কোনো কিছু ওপেন অ্যান্ড শাট নয়, সব কেসের পেছনে কোনো না কোনো প্যাঁচ থাকে।